আমরা আহ, এবারের 2-3 দিন একটু ক্লাসটা অন্য প্যাটার্নে একটু করতে চাই। এখানে আমরা অবশ্যই মেডিসিন শিখবো। মেডিসিনের আমরা সবাই জানি, আমার তো আসলে শেখানোর সাধ্য নাই। আমি আপনাদের ওয়ে অফ থিঙ্কিংটাকে একটু একটু ডাইভার্ট করে দিতে চাই। হ্যাঁ, আমরা লাইকোপোডিয়ামের লেজ ধরে আরো 2টা মেডিসিন কিভাবে নেওয়া যায় সেটা করব। এই মাসে তো আমরা তো টিটিকাম ভালগারিস করেছি, লাইকোপোডিয়াম তো কমপ্লিটলি করলাম। লাইকোপোডিয়ামে আরো হয়তো কিছু ক্লাস নিলে সুবিধা হতো, কিন্তু যাক, আমরা পরবর্তীতে সুযোগ পেলে সেই এগুলা নেব। তো সেই রেশ ধরে আমি 2টা রুব্রিক্স আছে। একটা হলো অ্যাম্বিশন ইনক্রিজড মিন্স ইম্পর্টেন্ট এভরি পসিবল। এই রুব্রিক্সের সাথে আমরা 3টা মেডিসিন পাই। আমি রুব্রিক্সটা একটু দিয়ে দিই। 3টা মেডিসিন পাচ্ছি। 3টা মেডিসিন হলো লাইকোপোডিয়াম, প্লাটিনা, ভিরেট্রাম। আর হার্ট ফর হার্ট ফর ইনফেরিয়র, সফট ফর বা কাইন্ড ফর সুপিরিয়র। এইখানে আমরা 4টা মেডিসিন পাই। তো আমরা এই 2টা লাইকোপোডিয়াম তো আমরা বুঝেছি না, বুঝতে পারিনি এরকম কেউ আছেন? একদমই বুঝতে পারেননি এরকম কেউ আছেন লাইকোপোডিয়াম? থাকলে হ্যান্ড রাইজ করেন। তো আমার ধারণা, সরি, আমার ধারণা লাইকোপোডিয়াম আমরা মোটামুটি সবাই কিছু না কিছু তো বুঝতে পেরেছি। আহ, যা খারাই ফেলছি। তো সেইখানে আমরা এই জায়গা থেকে একটু আলোচনা করি। আমরা অ্যাম্বিশন ইনক্রিজের বিষয়টা, এই রুব্রিক্সটা আমরা কতটুকু বুঝেছি? আমরা একজন একটু বলবো। অ্যাম্বিশন ইনক্রিজড মিন্স এমপ্লয়েড এভরি পসিবল। লাইকোপোডিয়াম আঙ্গেলে একজন একটু সাহস করে একটু বলেন, তাহলে আমার একটু সুবিধা হয়। 1টা মিনিট বলবেন, হাত তোলার দরকার, ডাইরেক্ট বলে ফেলেন, যে কেউ একজন। এত বড় করে বুঝালাম, কেউ বুঝেননি? হ্যালো, আছেন আমার সাথে আপনারা? ভাই আমি বলি। জি ভাই আছি। শিওর, নাসির ভাই বলেন প্লিজ। বিষয় হলো এইরকম যে তার অ্যাম্বিশনে পৌঁছার জন্য বা ধরেন একটা গোল, সেইখানে পৌঁছার জন্য যত রকম পন্থা আছে। মিউট করে দেন আনিসুর ভাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি একটা উদাহরণ দিছিলেন, আমি যদি এটা বলি, ধরেন একজন খুবই লোয়ার ক্লাস বাট সে হচ্ছে বাদাম বিক্রেতা, বাদাম বিক্রি করতেছে। বেশি না, 2-4-5 বছর পরে সে এমন একটা জায়গায় পৌঁছেছে যেটা অকল্পনীয়। তার মানে সে তার গোলে পৌঁছানোর জন্য খুব শর্টকাট ওয়েতে চলে যায়। সে এই ক্ষেত্রে আমরা এইভাবে এই রুব্রিকটাকে ভাবতে পারি। শর্টকাটে বললাম, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি তো একটা উদাহরণ দিয়ে বললেন, কিন্তু অ্যাম্বিশন ইনক্রিজে আমরা কি বললাম? ছলে বলে কলে কৌশলে স্যার, বলছিলাম না? হ্যাঁ, বলো বলো। আমি লাইকোপোডিয়ামের অ্যাঙ্গেলে বলি স্যার। বলো বলো। অ্যাম্বিশন ইনক্রিজ মিন এমপ্লয়েড এভরি পসিবল। এটা দ্বারা বোঝাবে যে সে ছলে বলে কলে কৌশলে যা করা দরকার সে তার গোলে পৌঁছাবেই। যেমন দেখা যাচ্ছে লাইকোপোডিয়াম কোন অফিসের সব থেকে নিচু কর্মচারী। সে তার বসকে ফ্ল্যাটারিং করে হোক, তার সাথে বোস্টিং করে হোক, বা তাকে তাকে হেল্প করে হোক, তার সাথে যেভাবে হোক, এমনকি তার সাথে ভালো ব্যবহার এবং অন্যদেরকেও তেল মেরে যদি হয়, তাহলে সে যেভাবেই হোক আহ যত পথ অবলম্বন করা উচিত সে সবগুলো পথ অবলম্বন করবে। এভাবে অবলম্বন করে সে সব থেকে মানে, সরি স্যার, তার যে গোল সেই গোলে পৌঁছানোর জন্য যা করা দরকার সে করবে। এখান থেকেও আমরা অনেকগুলো সাবরুবিক্স পাই, যেগুলো আমি স্যার আর বললাম না। তো
তবে আমি যা বুঝেছি এটা তাই, লাইকোপোডিয়ামের অ্যাঙ্গেলে। খুব সুন্দর, সামদাম দ্বন্দ্বভেদ, তাই না? আমাদের খনার বচন, জি স্যার, জি স্যার। খনার বচন বলে ইয়ে করি, কিন্তু বেসিক্যালি এটা খনার বচন না, আমি তো বলেছিলাম এটা হচ্ছে চাণক্য নীতি, আচারিয়া চাণক্যর নীতি, সেখান থেকে কিন্তু এই ইয়েটা আসছে। তার মানে দেখেন, লাইকোপোডিয়াম শুধু যে এরকম করছে তা কিন্তু না, লাইকোপোডিয়াম শুধু যে করছে এরকম তা কিন্তু না, লাইকোপোডিয়ামও করছে, ভিরেট্রাম করছে, প্লাটিনা করছে, অ্যাকর্ডিং টু দিস রুব্রিক্স। এখন পর্যন্ত এই রুব্রিক্সে এই তিনজনই আছে, ভবিষ্যতে আরো 10টা যোগ হতে পারে, সেটা ভবিষ্যতের কথা। এখন পর্যন্ত তিনজনই আছে, তাই তো? তার মানে এইরকম লাইকোপোডিয়ামের আঙ্গিকে বললো, কিন্তু মেন্টালিটিটা কিন্তু এই তিনটা রুব্রিক্সেরই এইরকমই। যেভাবে তোমরা যে যাই বলো ভাই, আমার সোনার হরিণ চাই, একদম খুব সিম্পল হিসাব। তো আমরা একটু বোঝার চেষ্টা করব যে এই তিনটা মেডিসিনের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। প্লাটিনাম কিরকম করে, ভিরেট্রাম কিরকম করে, লাইকোপোডিয়াম কিরকম করে। তো আমরা এই আলোচনাটা বিভিন্ন আঙ্গিকে একটু করব। সেটা হলো যে যখন তার কোনো কিছু নেওয়ার থাকে, অর্জন করার থাকে, তখন তার অ্যাটিটিউডটা কিরকম হয়, বা এমনি যখন ওইটা না থাকে ওভারঅল কন্ডিশনে তার অ্যাটিটিউডটা কিরকম হচ্ছে, বা ফ্যামিলির মধ্যে তার অ্যাম্বিশন ইনক্রিজটা কেমন হচ্ছে, হ্যাঁ, বা কোনো একটা কাজ করতে গেলে তার উদ্দেশ্য কনসার্নটা কেমন থাকতেছে, এইরকম বিভিন্ন অ্যাঙ্গেল আমরা একটু একটু মানে কি বলবো, একটু খিচুড়ি স্টাইল একটু করব, যাতে আমরা মানে অ্যাম্বিশন ইনক্রিজ পেয়ে গেলাম আর সরাসরি লাইকোপোডিয়ামের মধ্যে ঢুকে গেলাম, এটা যাতে না হয়। আমরা সুকৌশলে, যদিও আমি ভিরেট্রাম পড়াইছি, প্লাটিনা পড়ানো হয়নি, প্লাটিনা আমি পড়াবো, আমি হালকা করে একটু টাচ দিয়ে দিয়ে করব, যাতে যতদিন ওগুলা আবার না পড়াচ্ছি বা যারা ওইগুলা শিখতে না পারছেন তারা যাতে মেডিসিন গুলো ইউজ করতে পারেন, এইভাবে আলোচনা করব। তো এটা হলো কি, ছলে বলে কলে কৌশলে, তাই না? তার উদ্দেশ্য তাকে হাসিল করতে হবে। তো এই যে আমি আজকে গ্রুপে একটা রুব্রিক্স দিয়েছিলাম, কি রুব্রিক্স দিয়েছিলাম? পাওয়ার লাভ অফ। ঠিক আছে, পাওয়ার লাভ অফ দিয়ে আমরা যখন রেপার্টারি করলাম, পাওয়ার লাভ অফ এর মধ্যে আমরা কিন্তু লাইকোপোডিয়াম ছাড়া আর কাউকে পাইলাম না, তাই না? শুধুমাত্র লাইকোপোডিয়ামকে পাইলাম। আপনারা ভালো করে ওখানে দেখতে পারেন, শুধুমাত্র লাইকোপোডিয়াম আছে, ল্যাকিসিস আছে। মানে আমি আলোচনা করতেছি প্লাটিনার ভিরেট্রামের মানে কন্টেস্টে। আর আমি এরপরে যখন আলোচনা করব যে হার্ট ফর ইনফিরিয়র, শর্ট ফর সুপিরিয়র, তখন যেখানে ল্যাকিসিস আছে তখন আবার এই রুব্রিক্সে সে ল্যাকিসিসের ইয়েটা চলে আসবে। আমি একটু ভেঙে বোঝানোর চেষ্টা করছি। তো এটা দিলাম, এটা দিলে মেডিসিন একটাই থাকতেছে, সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। কিন্তু মজার কথা শুনে নেন, রেপার্টারিতে পাওয়ার লাভের মধ্যে প্লাটিনা বা ভিরেট্রাম না হলেও এই পাওয়ার বিষয়টা কিন্তু এই তিনটা মেডিসিনের মধ্যেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ঢুকে থাকে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ঢুকে থাকে। আমি উইথ রেফারেন্স আমি আপনাদের সাথে আলোচনা করছি, আপনারা মিলাইও নিতে পারেন, আর যারা বিশ্বাস করবেন তাদের না মিলালেও চলবে। এখন আমরা যদি পাওয়ার লাভের বিষয়টা বুঝি, তাহলে প্রথমে আমরা লাভ তো বুঝছি, লাভ নিয়ে তো এর আগে আমরা লাভ এক্সহস্টেড নিয়ে তো আলোচনা করেছি, লাভ ওয়ার্ডটা নিয়ে আমি আর মানে বিস্তারিত যাচ্ছি না। পাওয়ার ওয়ার্ডটা নিয়ে একটু বোঝার চেষ্টা করি, পাওয়ারটা কি, আমরা পাওয়ার বলতে কি বুঝি, বলে ফেলেন একজন, পাওয়ার কাকে বলে? এটা যেহেতু আমার মানে সিলেক্টিভ লেকচার না, এটা মানে একটা উন্মুক্ত লেকচার, এই কারণে আমি আপনাদের একজন ভলেন্টিয়ার্স ভুল হলেও কুইক আলোচনা স্যার করে। পাওয়ার মানে ক্ষমতা, সে সেটা নিজে করুক বা অন্যকে দিয়ে করিয়ে নিক। পাওয়ার মানে ক্ষমতা, ঠিক আছে। আর কেউ কিছু বলবেন? পাওয়ার, কর্তৃত্ব স্যার। কর্তৃত্ব, পাওয়ার হলো স্যার কর্তৃত্ব, ঠিক নেতৃত্ব আছে? কর্তৃত্ব দুটোকেই ক্ষমতা বোঝায়। নেতৃত্ব এবং কর্তৃত্ব, ঠিক আছে। আর কিছু? পাওয়ার দিয়ে কি স্যার হয়? মানে নিজে করবে বা অন্যকে দিয়ে কিছু একটা করিয়ে নিবে। পাওয়ারে নিজে করবে এটা ম্যান্ডেটরি না। আর কেউ কিছু ভালো বলতে পারেন?
পাওয়ার কি? পাওয়ারটা হলো, আমরা যদি ইন জেনারেল চিন্তা করি, পাওয়ার হচ্ছে একটা অথরিটি। কি অথরিটি? অথরিটি হচ্ছে টু কন্ট্রোল, কন্ট্রোল করার অথরিটি। পাওয়ার কি করে? আমার কাছে পাওয়ার আছে, শেখ হাসিনার কাছে পাওয়ার আছে, সে দেশটাকে যেভাবে ইচ্ছা কন্ট্রোল করতে পারছে, চালাতে পারতেছে। ডিসি সাহেবের কাছে পাওয়ার আছে, সে জেলাটাকে যেভাবে ইচ্ছা চালাতে পারতেছে। যে যখনই সে রিটায়ারমেন্টে চলে গেল, তার কিন্তু ওই পাওয়ারটা, কন্ট্রোলিং পাওয়ারটা তার চলে গেল। তার তো শক্তি সামর্থ্য সবই আছে। তাহলে পাওয়ার বলতে আমরা বুঝবো যা ব্যক্তিকে কন্ট্রোল করার অথরিটি দেয়। ঠিক আছে? তো এই তিনটা মেডিসিনের মানে হাতে পাওয়ার আসার পরে কিভাবে তার নিজের ইচ্ছা অনুযায়ী সবকিছু কন্ট্রোল করা যায়, সেটা এই তিনটা মেডিসিন খুব ভালোভাবে জানে। আর শুধু জানে না, বোঝে, এবং পাওয়ারটাকে ইউজ করার ক্যাপাসিটিও তাদের মধ্যে থাকে, ক্যাপাবিলিটিও তাদের মধ্যে থাকে। এই কারণেই এই পেশেন্ট, এই তিনটা পেশেন্টই, লাইকোপোডিয়াম পেশেন্ট, প্লাটিনা পেশেন্ট, ভিরেট্রাম পেশেন্ট, তিনটা পেশেন্টই আপনি আপনার চেম্বারে যদি সূক্ষ্মভাবে তার অনুভূতি, তার ফিলিংসটা, ইনার মোস্ট ফিলিংস বুঝতে যান, তাহলে এই তিনটা পেশেন্টের মধ্যে আপনি দেখবেন যে এরা পাওয়ার লাভ করে, পাওয়ার ভালোবাসে। যদিও এই রুব্রিক্সের মধ্যে তিনজনের নাম নাই। আপনারা যদি ফিলিপস বেলির একটা বই আছে, হোমিওপ্যাথিক সাইকোলজি, হ্যাঁ, ফিলিপস বেলির বই, আমি এটা পড়ি, অনেকে কালেকশন রাখতে পারেন। তো ফিলিপস বেলির বইয়ে যদি আপনি প্লাটিনা সম্পর্কে বলেন, সেখানে খুব স্পষ্ট করে একটা সুন্দর লাইন দেওয়া আছে, প্লাটিনা অল্টারনেটিং উইথ দ্য ফিলিং অফ পাওয়ার অ্যান্ড সুপিরিয়রিটি। প্লাটিনা কি করে? অল্টারনেটিং মানে পাওয়ার এবং সুপিরিয়রিটির মধ্যে, অল্টারনেটিং উইথ দ্য ফিলিংস অফ পাওয়ার, এই পাওয়ার এবং সুপিরিয়রিটির মধ্যে তার একটা অল্টারনেটিং চলে। হ্যাঁ, মানে একটার পর একটা তার মধ্যে আসে। যখন পাওয়ার পায় তখন সে সুপিরিয়রিটি হবে, আর যখন সুপিরিয়রিটি আসে, সুপিরিয়রিটি মানে কি? শ্রেষ্ঠত্বের অনুভূতি, তাই না? পর্যায়ক্রমে তার মধ্যে আসে। এটা কিন্তু আমার কথা না, খুব বড় ডাক্তারের কথা। রাজন শঙ্করন কি বলেছেন? রাজন শঙ্করন বলেছেন, প্লাটিনা এনজয় অ্যাবসলিউট পাওয়ার ইন হিজ ড্রিম ওয়ার্ল্ড। তার স্বপ্নের মতন করে, স্বপ্ন জগতের মতন করে সে তার অ্যাবসলিউট পাওয়ারটাকে এনজয় করে। ঠিক আছে? প্লাটিনা সম্পর্কে জন স্ক্যালিটন খুব সুন্দর সুন্দর কথা বলছে, পাওয়ার ডিক্টেটোরিয়াল, সামিট অফ পাওয়ার, সেন্টার অফ পাওয়ার। মানে সে এটাকে প্লাটিনার পাওয়ারকে বিশেষায়িত করেছেন। মানে পাওয়ার নিয়ে জন স্ক্যালিটন প্লাটিনা নিয়ে যতখানি বলেছেন, অন্য রাইটার কিন্তু ওই লেভেলে বলেননি। শাইনিং অ্যাজ এ পাওয়ারফুল লিডার, তার প্রকাশটাই হবে পাওয়ারফুল লিডার হিসাবে। অ্যারোগেন্স অফ পাওয়ার, অ্যারোগেন্স অফ পাওয়ার তার মধ্যে থাকবে। তার এসেন্স হচ্ছে আলটিমেট পাওয়ার, ইম্পেরোর। সে একটা ইম্পেরোর থাকবে। প্লাটিনার মধ্যে দেখেন রুব্রিক্স আছে। এটা কিন্তু পাওয়ার নিয়ে আমরা, প্লাটিনার পাওয়ার নিয়ে এই বিষয়গুলো পাই। আমরা প্র্যাকটিক্যালি দেখবো, আগে একটু ইনিশিয়াল আলোচনা করে নিই। আর ভিরেট্রাম অ্যালবাম কি করে? ভিরেট্রাম অ্যালবাম হচ্ছে পাওয়ার শো আপ করে। ভিরেট্রাম অ্যালবাম আমরা যখন দেখেছিলাম, আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর অশোক মোহন্তি আমাদেরকে শিখাইছিলেন যে ভিরেট্রাম অ্যালবামে 3টা স্টেজ থাকে, কিন্তু আমরা আরেকটু ডিপ লেভেলে আলোচনা করতে করতে আরো স্প্লিট করলাম। ভিরেট্রাম অ্যালবামের আমরা 4টা স্টেজ দেখেছিলাম, তাই না? যা কারো কারো মনে আছে কিনা জানি না, মনে থাকার কথা না। তো আমরা প্রত্যেকটা স্টেজের মধ্যে আমরা কিন্তু এই পাওয়ারের বিষয়গুলো ভিরেট্রামের মধ্যে দেখি। ভিরেট্রাম কি করে? শো আপ করতে পছন্দ করে। ভিরেট্রামের শো আপটা কখন থেকে হয়? চেম্বারে ঢোকার পর থেকেই হয়। তার অ্যারোগেন্ট পোশ্চার, মানে অহংকারী একটা ভঙ্গি, তাই না? আমরা কি দেখি? ভিরেট্রাম যখন আপনার চেম্বারে ঢুকতেছে, তখন গলায় এইরকম, আমি তো ভিডিও দেখাইছিলাম, গলায় এরকম কি বলবো, মোটা মোটা হার, হিন্দু হলে দেখা যাচ্ছে যে রুদ্রাক্ষী মালা বড় করে পড়তেছে, তাই না? এইরকম এরকম একটা ভঙ্গি তাদের মধ্যে। হ্যাঁ, আমি আপনাদের ভিডিও দেখাই। জি, কি বলছেন?
শোডাউন, শোপিস না, শোডাউন, শোডাউন করে। না, বলতেছিলাম সে ছিল ফপিস, একটা দিছিলেন। শোপিস এডুকেশনাল ভিডিও। আমি একটু মনে করাই দিই, যারা ক্লাস করেছিলেন তারা তো এটা সেই লেভেলে মনে থাকার কথা, তারপরে আমি একটু দেখাই। অ্যাম্বিশন ইনক্রিজড, কোনটা জানো ভিডিওটা, আমি তো অ্যাম্বিশন ইনক্রিজডেরই পেয়ে গেছি ভিডিও। আচ্ছা, অ্যাম্বিশন ইনক্রিজ নিয়ে আমি একটা ভিডিও দেখাই, খুব মজার ভিডিও। হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে আমরা আসলে তখন অনেক করে বলেছিলাম, এর বিভিন্ন ব্যাখ্যা আছে কোন জায়গা থেকে। তো মোটামুটি প্রেজেন্টেশন গুলো এরকমই থাকে, ভিরেট্রাম অ্যালবাম, ইভেন দেন প্লাটিনাও চেম্বার আসে, কিন্তু অনেক গোল্ড, তারপরে ভালো জুয়েলারি পরে এটা দেখা যায়, কিন্তু ভিরেট্রামের প্রেজেন্টেশনটা কিন্তু চোখে পড়ার মতন। বিশেষ করে যে মিঠুন চক্রবর্তীর যে বেশভূষা, এইরকম কিন্তু একটা ভাব থাকে, আপনি তার মধ্যে একটা অ্যারোগেন্ট পোস্টার আপনি তার মধ্যে দেখতে পাবেন। হ্যাঁ, কারণ সে মনে করে যে আই এম এ গ্রেট পারসন, ওয়েলদি পারসন। হ্যাঁ, আমি ওয়েলদি পারসন, আপনার কাছে চিকিৎসা নিতে আসছি, এটা থাকে। তো বেসিক্যালি ভিরেট্রামের ফুল অফ, মানে আমরা কি বলেছিলাম যে পুরা মানুষ একদম ইগোতে টয়টম্বুর করা থাকে, একদম ঠেসে ঠেসে তার মধ্যে ইগো ঢোকানো থাকে। এবং তার সেকেন্ড স্টেজ বলেছিলাম, সে একদম ছল চাতুরিতে প্রিটেন্ডেন্ট, আমার এখনো মনে আছে, প্রিটেন্ডেন্ট ছল চাতুরিতে সে ভর্তি থাকে, এবং পরের স্টেজ গুলাতে কনফ্লিক্ট হয়, ইন্ট্রোস্পেকশন হয়, সেটা পরের ইয়াতে। তো আমরা ফার্স্ট প্রেজেন্টেশনে লাইকোপোডিয়ামকে কিভাবে পেলাম, লাইকোপোডিয়ামের মধ্যে টিমিডিটি পেলাম অ্যাজ লাইক সাইলেশিয়া, কিন্তু ভিরেট্রাম বা প্লাটিনার প্রেজেন্টেশন ইন্টারিং অ্যাপিয়ারেন্সটা হচ্ছে একদম ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। তার মধ্যে ওই লাজ, টিমিডিটি, ওই বিষয়গুলো কিন্তু আমরা ভিরেট্রাম বা প্লাটিনার ক্ষেত্রে পাই না। তো খুব সহজে কিন্তু আপনি ঢুকতে গেলেই পার্থক্য করে ফেলতে পারলেন। হ্যাঁ, সে এসে কি স্টাইলে কথা বলতেছে সেটা আপনারা বুঝতে পারবেন। আমরা ভিরেট্রামের মধ্যে বেশ কিছু যখন ঢোকে, তখন আমরা মনে করি তার যে ভঙ্গিটা থাকে, সেটা আমরা ওই যে আমাদের রুব্রিক্স আছে, ডেলুশন গ্রেট হি ইজ, হ্যাঁ, গ্রেট হি ইজ, ডেলুশন ডেলুশন র্যাঙ্ক হি ইজ ইন এ পার্সন, র্যাঙ্ক পার্সন, একটা র্যাঙ্ক মানে উচ্চ পদস্থ একজন কেউ ঢুকে গেছে, এরকম একটা ভাব নিয়ে সে কিন্তু চেম্বারে ঢোকে। আর ভিরেট্রামের তোমার কামারা ইয়ে আছেই, রুব্রিক্স আছেই, সেটা হচ্ছে ডেলুশন প্রিন্সের মতন করে এসে তার প্রেজেন্টেশন আসবে। আমরা একটা পেশেন্ট পেয়েছিলাম, তো সে এসে বলতেছে যে জানো, আমি আজকে বাহিরে আমাদের একটা গাড়ি আছে, নতুন গাড়ি, ওই গাড়ি ওখানে রেখে আসছি, ওই গাড়িতে করে আসছি। গাড়িটা বেসিক্যালি তার না, অন্য কারো গাড়ি, সেটাতে আসছে, সেটা এসে সে বোঝাচ্ছে। ছোট বাচ্চার মধ্যেও এই ভাবনাগুলো আমরা পাই। এরপরে এই তিনটা মেডিসিনের মধ্যে আরেকটা কমন অ্যাটিটিউড হলো এরা খুব ডিসিটফুল থাকে। আমরা রুব্রিক্স আছে না, ডিসিটফুল, স্লাই, হ্যাঁ, ডিসিটফুল, স্লাই। আমি মেডিসিন গুলাও দিয়ে দিই, তিনটা মেডিসিনই আছে এর মধ্যে, আমার এগুলো সব দেখা। এটা হলো ডিসিটফুল, স্লাই। ডিসিটফুল স্লাইটা কি, আমরা ডিসিটফুল কাকে বলি, স্লাই মানে কি? ডিসিটফুল স্লাই কারো জানা আছে? হোয়াট ইজ ডিসিটফুল, হোয়াট ইজ স্লাই? স্যার প্রতারক নাকি? প্রতারক, হ্যাঁ, প্রতারক, অনেকটা প্রতারক। মানে এটা আপনি ডিকশনারি মিনিং বললেন, আমরা প্র্যাকটিক্যালি যদি বুঝি, নিজের উদ্দেশ্য হাসিলের জন্য এই তিন ব্যক্তি, মানে লাইকো, প্লাটিনা, ভিরেট্রাম, এই তিন ব্যক্তি, এই তিন পেশেন্টই ধোঁকা, ছলচাতুরি, কপটতার মতন নিচু এবং ঘৃণ্য কাজ করতে পিছপা হয় না। ঘৃণ্য কাজ এরা একদম, ওদের, আমাদের হয় না কিছু করতে গেলে তো বুক কাঁপে, আমরা বলি না বুক কাঁপতেছে, ওদের বুক কাঁপে না, ওরা করে ফেলে। ডিসিটফুলের ইয়ে হলো, ডিকশনারি মানে হচ্ছে শর্ট,
শর্ট, তাহলে বর্ষ আর ঠ, শর্ট, ছলবাজ, ধড়িবাজ, হ্যাঁ, কপটতার সাহায্যে ধোঁকা দিয়ে নিজের উদ্দেশ্য হাসিল করা, কপটতার সাহায্যে ধোঁকা দিয়ে নিজের উদ্দেশ্য হাসিল করা। তো এরকম আচরণ বা বিহেভিয়ারের মাধ্যমে পেশেন্ট কি করে, অন্যর থেকে সত্য বা সঠিক ঘটনা লুকায়ে কোনো নকল জিনিস বা মিথ্যা জিনিস এমন ভাবে তৈরি করবে, সামনের জন বা আপনার সামনে যদি সে করে, আপনি মনে করেন আরে বাপরে, তো সত্য কথা, সে তো আসল কথা, এটাই সে মনে করে। তাহলে ডিসিটফুল এবং স্লাই এই রুব্রিক্সে যে যারা আছে তারা এই কাজটা করে। একদম মনে করেন যে আপনার চকমকে বানায় কোনো একটা জিনিস দিয়ে দিল, আপনি বাড়িতে নিয়ে এসে দেখতেছেন যে আরে বাপরে, আমাকে পুরো ধোকা দিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনি একটা সে একটা স্ট্যাচু কিনলেন, বললো যে একদম অরিজিনাল পাকা মাটির, একদম পুরায় সেরকম করা আছে, রং টং দিয়ে সেরকম করছে, বাড়িতে এসে হাত দিয়ে ইয়ে করার পরে দেখে রং চলে যাচ্ছে, এরকম আমরা হয়। এই জিনিসগুলোকে আমরা বলি ডিসিটফুল স্লাই। তো আমি আপনাদেরকে আজকে একটা খুব চমৎকার রুব্রিক্স বলবো। ডিসিটফুল স্লাই তো আমরা নিতেই পারি, কিন্তু আমাদের সমাজে খুবই 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 প্রচলিত কয়েকটা ইভেন্ট নামে আজকে আপনাদের সামনে একটু বলবো। এটা ভালো করে খেয়াল করেন, আপনি যদি তথ্য বাইর করতে পারেন ম্যাজিকের মতন কাজ হয়ে যাবে। আমাদের একটা রুব্রিক্স আছে, হয়ে গেল রুব্রিক্স আছে, রুব্রিক্সটা লিখে নেন। ডিসিটফুল, ফ্রডুলেন্ট, ফ্রড থেকে আসছে, ফ্রডুলেন্ট, ফ্রডুলেন্ট, ঠিক আছে? এই ফ্রডুলেন্টটা কি? ডিসিটফুল মানে তো বুঝতে পারছেন, না বোঝার তো কেউ নাই, যে ছলবাজ, ধড়িবাজ, হ্যাঁ, সে সত্যটাকে লুকায় মিথ্যা বা নকল জিনিসকে প্রেজেন্ট করতেছে, এটা হলো ডিসিটফুল। তাহলে ফ্রডুলেন্টটা কি? ফ্রডুলেন্টের ডিকশনারি মিনিং যদি আপনারা দেখেন, ফ্রডুলেন্টের ডিকশনারি মানে হচ্ছে জোত চুরি, জুয়া চুরি। জোত চুরি আমরা বুঝি, জোত চুরি, জোত কাকে বলে? জি বলেন, বাড়ি ভাই শুনতে জালিয়াতি পাচ্ছেন? জালিয়াতি করা, খুব সুন্দর। জোত চুরি মানে হচ্ছে জালিয়াতি করা, জালিয়াতি করা, ঠকানো। তাহলে ডিসিটফুল আর ফ্রডুলেন্টের মধ্যে কি? ফ্রডুলেন্ট, ডিসিটফুল কি করলো, এমন ভাবে বানালো, বানায় সে মিথ্যাকে সত্য বানায় প্রেজেন্ট করতেছে। আর ফ্রডুলেন্টটা কি করতেছে? ধোকা দিচ্ছে, প্রতারণা করতেছে, জালিয়াতি করতেছে। এটা আবার কি? ঠকাচ্ছে। কিভাবে ঠকাচ্ছে? জালিয়াতিটি কি? জালিয়াতি একটা ক্রাইম, তাই না? জালিয়াতি করা ক্রাইম না? আপনি আমার চেক, আমার চেক, আপনি আমার সিগনেচার খুব সহজ, আপনি নকল করে যে চেক দিয়ে টাকা তুলতে যাচ্ছেন, এটা কি? চেক নকল করলেন, জাল করলেন, এটা ক্রাইম যোগ্য কিনা? বিষয় সম্পত্তির দলিল আমরা জাল করি, ন্যাশনাল আইডি কার্ড আমরা ফেক বানাই, পাসপোর্ট নকল করি, ভিসা, ওই যে গলাকাটা ভিসা, আমরা সৌদি আরবের জানতাম, গলাকাটা ভিসা আমরা কি করি? নকল ফলস জব অ্যাপয়েন্টমেন্ট আমরা বানায় ওর এগেনস্টে ব্যাংক থেকে লোন নিই। আরো মজার জিনিস কি হয়, আসলের মতন দেখতে ওয়েবসাইট আমরা বানাই, একদম মডার্ন ইয়েতে বলতেছি, ফেসবুকের মতন। ওখানে ফেসবুক লেখা আছে, আপনি বুঝতে পারেননি, আপনি বাটাকে রাটা, বাটা কোম্পানির স্যান্ডেল রাটা বলে দেখেননি? আপনাদের অভিজ্ঞতা থাকার কথা। আমরা যে স্পঞ্জ পরি আর কি, পন্স পরে আমরা হাঁটি, তাই না? তো স্পঞ্জের ওখানে কি বাটার জায়গাটা ফোটা দেওয়া থাকে, রাটা, তাই না? আমরা ওই যে ইয়ে ইউজ করি, ভ্যাসলিন স্কোয়ারের, ওটার নাম কি? স্কোয়ারের মেরিল। মেরিল, মেরিলে মেরিট থাকে কিনা? এইভাবে আপনি ধরতেই পারবেন না। ফেসবুকের মতন পেজ, জিমেলের মতন পেজ, ওই রকমই দেখতে, ওই লোগোই আছে, বিভিন্ন কোম্পানির লোগো সম্মিলিত, ফেক লিঙ্ক দিচ্ছে, আপনাকে অফার দিচ্ছে, ইনবক্সে আসতেছে এত কোটি, মানে ইনবক্সে তো কোকা কোলা, তারপর অমুক তমুক, সারাদিন আপনারাও পাঠাতে থাকেন, না বুঝেই ফরওয়ার্ড করতে থাকেন, হোয়াটসঅ্যাপে দেয়, আসে না? ফেসবুক মেসেঞ্জারে আসে, সেখানে ক্লিক করলে দেখবেন ওই রকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাচ্ছে, ফেসবুকের মতন একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাচ্ছে।
সে কোকাকোলার মতন একটা ওয়েবসাইট হয়ে মানে আপনার পরিচিত একটা ওয়েবসাইট ওপেন, আপনি মনে করেন বাপরে ওরকমই, ওখানে যা দেখবেন রেজিস্ট্রেশন করতে বলে, দিয়ে আপনি কি করেন সরল মনে আপনার সব তথ্য দিয়ে দেন, আপনার যাবতীয় পাসওয়ার্ড যা যা দরকার আপনি দিয়ে দেন। ফেসবুকে যে আমাদের হ্যাকিং হয় কি থেকে, ফেসবুক কি আপনার পাসওয়ার্ড দিতে দেয় না, এইগুলা ফিশিং, এই টাইপের সাইট গুলো আপনাকে দিয়ে দেয়, ওরকমই দেখতে মনে হয়। আপনি যেই দিয়ে দিলেন বাস আপনার ফেসবুক হ্যাক হয়ে গেল, জিমেল হ্যাক হয়ে গেল। আমরা তো তাও অনেক সেফ যে আমরা আমাদের ক্রেডিট কার্ডের ইনফরমেশন গুলো আমাদের এখনো অনলাইনে চালু হয়নি। তো আমেরিকানরা বহির্বিশ্বের কান্ট্রি গুলো কি করে, সব থেকে ক্রেডিট কার্ডে সব ওদের কম্পিউটারে সেভ থাকে, এইভাবে ওরা ওগুলাকে হাতিয়ে নেয়। এরপরে আপনি দেখছেন যখন ওটা ফর্ম ফিল আপ করলেন, একটু পরে দেখতেছেন আপনার অ্যাকাউন্ট খালি হয়ে গেছে। তাহলে কি আপনি বিশ্বাস করে ওই সাইটে ঢুকলেন, ওখানে আপনার ইনফরমেশন দিলেন, সে সাইটের ওনার আপনার সাথে বিশ্বাসঘাতকতা করলো। এটাই হলো ফ্রডুলেন্ট। বুঝতে পারলেন? ফ্রডুলেন্ট ব্যক্তি এইভাবে কি করে, আরো বলে, আমার রিসেন্ট কাহিনী বলি। এরা কি করে, ফোনে বিকাশ অ্যাপের বিভিন্ন অফার দিয়ে মানুষের কাছ থেকে তার ওই পিনকোড নেয় না, পিন বলেন, এরপর এটা চাপেন এটা চাপেন, ব্যাংকের ক্রেডিট কার্ডের নামে ভুয়া অফার দেয়, বা বলে যে আপনার এটা বন্ধ করা হবে, এখনই এই করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। বাঙালি কিন্তু ভয় পেয়ে যায়, আপনারাও ভয় পান, শিক্ষিত জনও ভয় পেয়ে যায়। আমার বাবাকে কিছুদিন আগে এরকম বয়স্ক ভাতা দিবে বলে এইটাই করে টেলিটক বলতেছি, নগদের অ্যাকাউন্ট খুলে কি কি সব করে সেই একই মানে মেসাগার অবস্থা। আমাকে না বলেই মানে এমন ভাবে লোভটা দেয়, এমন ভাবে তারা প্রেজেন্ট করে, বয়স্ক মানুষ ধোকা খেয়ে গেছে, তার কাছ থেকে ওটিপিও দিয়ে দিয়েছে, পাসওয়ার্ডও চলে গেছে। তো এইরকম ওটিপির মতন কনফিডেন্সিয়াল ইনফরমেশন সুকৌশলে এই ফ্রডুলেন্ট ব্যক্তিরা জেনে নেয়। দেখা যাচ্ছে কোথাও একটা অ্যাকাউন্ট খুলতে হবে, আপনার নামে অ্যাকাউন্ট খুলবে, আপনার এখন তো অ্যাকাউন্ট খোলাতে বেশিরভাগ ক্ষেত্রে ওটিপি বোঝেন তো সবাই, ওই যে এসএমএস আসে মোবাইলে, এসএমএস এ একটা নাম্বার আসে, ওটাকে বলে ওটিপি, ওটা ওয়ান টাইম পাসওয়ার্ড। হ্যাঁ, ওয়ান টাইম পাসওয়ার্ড। এই ওয়ান টাইম পাসওয়ার্ডটা কারোর সাথে শেয়ার করতে নাই, এরা কৌশলে এমন ভাবে কথা বলে আপনার কাছ থেকে আপনার নাম্বার নিয়ে ওটিপি নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলবে, খুলে দেখা যাচ্ছে যে আপনার নামে ইলিগালি টাকা পয়সা তুলে ফেলবে, বা কোনো একটা গভর্নমেন্টের স্কিম বা কোনো একটা প্রজেক্ট, যেমন এই যে আমার বাবার কথা বললাম, বয়স্ক ভাতা, এরকম বিভিন্ন ধরনের ভাতা আছে, প্রেগনেন্ট মহিলাদের আছে মাতৃকালীন ভাতা, এরকম অনেক ভাতা, তারা এগুলাকে কালেকশন করে 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 এইভাবে করে, এটাই হলো ফ্রডুলেন্ট। ঠিক আছে? এই যে কিছুদিন আগে আমরা কি হলো, এমটিএফ না ওইটা, ওই যে অ্যাপ 100 কোটি ডলার নিয়ে উধাও হয়ে গেল, রাজশাহীতে প্রায় 100 কোটি টাকার মতো গায়েব হয়ে গেছে 6 মাসের মধ্যে। ওরা কি বলতো যে 6 মাসের মধ্যে টাকা ডবল হয়ে যাবে। আমার একজন পেশেন্ট ছিল, সেই পেশেন্ট বলছে, সে সায়ানটে চাকরি করে, সে বলতেছে ভাই আমি এটা চাকরি ছেড়ে দেবো। কেন ছেড়ে দেবো? আমার প্রতি মাসে এত এত টাকা পাই। প্রথমে অল্প ইনভেস্ট করছে, তখন তাকে একটা অল্প অল্প অ্যামাউন্ট দিত 1100-1200 টাকা। এবার সে 1.5-2 লাখ টাকা ইনভেস্ট করে ফেলছে, যে আমার তো মাসে 37 না 40 হাজার টাকা করে আসবে, আমার ঢাকায় থাকা খাওয়া করে যে ইনকাম করি এটা তো হয় না, এখানে থাকলে আমার তো এটা পুরাই থাকবে। সে রাজশাহীতে চলে আসার সবকিছু বন্দোবস্ত করেছে। এমটিএফ কি করলো, তার সব সম্পত্তি হাফিস করে দিল। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফলস উত্তরাধিকারী সাজিয়ে সম্পত্তির অংশীদার করতেছে, যেখানে ট্রিক্স থাকে, যেখানে স্ক্রিমের মাধ্যমে মিথ্যাকে সত্য বানানো হয় এবং লোক ঠকানো হয়, সেইটা হলো আমরা ফ্রডুলেন্ট বলবো। তাহলে ডিসিটফুল ফ্রডুলেন্ট এর মধ্যে কিন্তু আপনি লাইকোপোডিয়ামকে পাবেন, ভিরেট্রাম আর প্লাটিনা কিন্তু করে না। ডিসিটফুলে পাবেন, কিন্তু ডিসিটফুল ফ্রডুলেন্টের মধ্যে আপনি কিন্তু ভিরেট্রাম আর প্লাটিনাকে পাবেন না, লাইকোপোডিয়াম শুধু থাকছে। এই যে আমি অনেককে দেখেছি, নিউ ওয়ে, ডেস্টিনি 2000, তারা দেখাইছে যে ওখানে আপনার নামে বোন তৈরি হয়ে যাচ্ছে, অথচ কাগজে কলমে কিছু নাই। কিছু লোক সবাইকে মানে কি বলবো, ধুলি ছড়ায়, চোখে ধূম্রজাল সৃষ্টি করে এই এগুলো করতেছে। এই যারা করতেছে, এই পেশেন্ট গুলা হলো
বেসিক্যালি ডিসিটফুল ফ্র্যাডুলেন্ট। হ্যাঁ, এই রুব্রিক্সটা নতুন রুব্রিক্স, আপনারা মাথায় খুব ভালো করে ঢুকায় নেন। এগুলা কিন্তু আমরা পাওয়া যায় অনেক সময়, গল্প করলে পেশেন্টের ফ্যামিলি মেম্বারদের সাথে পার্সোনালি সিটিং দিলে এগুলা আসে। এরপরে এই 3 মেডিসিনের কমন আরেকটা ফিচার হলো গ্যাম্বলিং প্যাশন ফর গ্যাম্বলিং। মানিমেকের মধ্যে সম্ভবত লাইকোপোডিয়াম আছে, আমি ওইটা দেখতে পারিনি। ও দিলাম তো, গ্যাম্বলিং প্যাশন ফর গ্যাম্বলিং। গ্যাম্বলিং গ্যাম্বলিং কি? গ্যাম্বলিং হলো জুয়া খেলা। এই 3 পেশেন্টই এই জুয়া খেলা কে নিজের শখ বানায় ফেলেছে। আমার কাছে একটা পেশেন্ট বলছে যে আমি ডাক্তার সাহেব নিজেকে কন্ট্রোল করতে পারি না, সে ইয়ে করে, ওই যে আমাদের এখানে হাউজি খেলে, আমি হাউজি থেকে কন্ট্রোল করতে পারি না। আরেকটা পেশেন্ট, মানে পেশেন্ট না, সে আমার এক পরিচিত, সে তার হলো কথায় কথায় বাজি ধরা, কথায় কথায় সে বাজি ধরতে পছন্দ করে, মুহূর্তের মধ্যে বাজি, বউয়ের সাথে বাজি ধরে, ছেলের সাথে বাজি ধরে, টাকা না হলেও হলো, কিন্তু ওটা তার শখ, হ্যাবিট, নিজেকে কন্ট্রোল করতে পারে না। তো এই পেশেন্ট গুলা হচ্ছে গ্যাম্বলিং পেশেন্ট, গ্যাম্বলিং প্যাশন ফর গ্যাম্বলিং। তো আমরা আমাদের চেম্বারে কি অ্যাটিটিউড করলে এই রুব্রিক্সটা আমরা সাধারণত নিয়ে থাকি, এটা আমি একটু বলি, এক লাইনে একটু শেষ করে দিই। আপনি যখন পেশেন্টকে জিজ্ঞাসা করবেন যে আজকে কেন আমার কাছে আসতে হলো, অনেক পেশেন্ট দেখবেন এরকম বলে যে ডাক্তার সাহেব আমি তো অনেক কিছুই করলাম, এবার ভাবছি যে আপনার কাছ থেকে ওষুধ নিব, একবার নিয়ে দেখি না আপনার কাছ থেকে ভালো হয় কিনা, ভালো তো হয়ে যেতে পারে, ভালো হলে তো ভালো, এই টাইপের কথা বলে। দেখি না কি হয়, একবার খেয়ে দেখি না, এটা একটা কথা হতে পারে। ভালোও তো হয়ে যেতে পারে, অনেকেরই তো ভালো হচ্ছে, আমিও দেখি আমার কি হয়। এইরকম একটা অ্যাটিটিউড নিয়ে যখন পেশেন্ট কথা বলে, তখন আমরা কিন্তু এই রুব্রিক্সটার কথা ভাবি, গ্যাম্বলিং প্যাশন ফর গ্যাম্বলিং। এরপরে এই 3 পেশেন্ট আরেকটা মজার ক্যারেক্টার তাদের মধ্যে কমন, সেটা হচ্ছে ফ্ল্যাটারিং। হ্যাঁ, ফ্ল্যাটারিং, আমরা ফ্ল্যাটারিং এর সাব রুব্রিক্স আছে, ফ্ল্যাটারিং সেডিউসিং বিহেভিয়ার ইন চিলড্রেন। ফ্ল্যাটারিং সেডিউসিং বিহেভিয়ার ইন চিলড্রেন লিখে নেন, অনেকে আবার এই নতুন নতুন ইয়ে তো খুঁজে পাবেন না, বানানগুলোও লিখে নেন, ফ্ল্যাটারিং সেডিউসিং বিহেভিয়ার ইন দ্য চিলড্রেন। সেডিউসিং মানে কি? সিডিউস মানে কি? সিডিউস মানে পটানো নাকি? পটানো বিহেভিয়ার, সিডিউসিং বিহেভিয়ার ইন চিলড্রেন। এই 3টা পেশেন্ট ফ্ল্যাটারিং করছে। ফ্ল্যাটারিং মানে তো আমরা জানি যে মিথ্যা প্রশংসা, তেল মারতেছে, তাই না, ওয়েল করতেছে, বাটারিং করতেছে, আমরা যেটাকে বলি গ্রিজিং করতেছে। এই 3 পেশেন্টই মিথ্যা প্রশংসা করতে একদম সিদ্ধহস্ত, একটু তাদের হাত কাঁপে না। এজন্য এরা ফ্ল্যাটারিং এর মাধ্যমে সামনের জনকে সিডিউসিং করে। সিডিউসিং করা মানে কি? পটায়, বিপথে পরিচালিত করে, প্রলুব্ধ করে। তো এখন দেখেন এই রুব্রিক্সের মধ্যে আছে সিডিউসিং বিহেভিয়ার ইন চিলড্রেন, মানে এটা চিলড্রেন নিবাহন, চিলড্রেন কারা, তাহলে এটা একটু জানলে আমরা এই রুব্রিক্সটা সব ক্ষেত্রে ইউজ করতে পারবো। তাহলে ফ্ল্যাটারিং সিডিউসিং বিহেভিয়ার, সিডিউসিং মানে কি বললাম? পটাচ্ছে, মানে এমন ভাবে পটায় ভুল কাজ করার জন্য রাজি করে নেয়। এই রুব্রিক্সের ইয়েরা হচ্ছে ভুল কাজ করার জন্য ইয়ে করে নেওয়া হয়। আর চিলড্রেন কাদেরকে বলে? চিলড্রেন মানে হচ্ছে যাদের বয়স কম, যাদের এক্সপিরিয়েন্স কম, যারা নিজেই কোনো প্রবলেম সলভ করতে পারে না, অন্যের উপরে নির্ভরশীল। এখন আমার বয়স যদি 50 হয় আর আমি যদি এই বৈশিষ্ট্যগুলা আমার মধ্যে আসে, আমি অন্যের উপরে নির্ভরশীল, হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স কম, আমি নিজে কোনো প্রবলেম সলভ করতে পারতেছি না, তাহলে আমি অবশ্যই চিলড্রেনের খাতায় পড়বো। তো এই চিলড্রেনটা কি করে? মিথ্যা প্রশংসা করে, মিথ্যা ভাবে সামনের জনকে পটিয়ে বিপথে প্ররোচিত করে। ঠিক আছে, তাহলে ফ্ল্যাটারিং সেডিউসিং বিহেভিয়ার ইন চিলড্রেন আমরা বুঝলাম। এরপরে আরেকটা জায়গায় এরা একসাথে আছে, সেটা হচ্ছে প্রিকোসিটি অফ চিলড্রেন। প্রিকোসিটি অফ চিলড্রেন, প্রিকোসিটি কাকে বলে? এটা শুধু আমরা চিলড্রেনের ক্ষেত্রে নেব?
প্রিকিউসিটি মানে হচ্ছে অকাল পক্ষ, যে বয়স সে বয়সের তুলনায় বড় বড় কথা বলতেছে। আমি কম সাপোসা মানুষ, আমার বয়স 50, আমি এখন ধরেন ডোনাল্ড ট্রাম্পের মতন করে কথা বলতেছি, বড় বড় কথা বলতেছি, তাহলে আমারও কিন্তু প্রিকিউসিটি লেভেলে যাচ্ছে। প্রত্যাশিত বয়সের আগে যখন ম্যাচুরিটি হয়ে যায়, প্রত্যাশিত বয়সের আগেই যখন ম্যাচুরিটি হয়ে যায়, তখন আমরা এটাকে প্রিকিউসিটি বলতেছি। এই তিনটা মেডিসিনে আরেকটা কমন হলো কনসোলেশন অ্যাগ্রাভেশন। আরো কিছু কমন আছে, আমি এই বিষয়গুলা দেখতে পেলাম, এই কারণে বলতেছি। সেটা হচ্ছে কনসোলেশন অ্যাগ্রাভেশন। এই তিনটা মেডিসিনই তাদেরকে যদি কনসোলেট করা হয়, তাদেরকে যদি সান্ত্বনা দেওয়া হয়, তাদেরকে যদি বোঝানো হয়, তারা বিগড়ে যায়। তো এরা কি করতেছে, এই আমি এখন যে আলোচনাগুলো করলাম, এরা উদ্দেশ্য হাসিলের জন্য বেসিক্যালি এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে। এই প্রিকোসিটি অফ চিলড্রেন, ফ্ল্যাটারিং সিডিউসিং বিহেভিয়ার, গ্যাম্বলিং ফর গ্যাম্বল, হ্যাঁ, তারপরে আপনার এই যে ডিসিটফুল ফ্লার্ডুরেন্স, তারপরে আর কি করলাম, অ্যাম্বিশন ইনক্রিজ, হ্যাঁ, এই সব কিছুই হলো তার অ্যাচিভমেন্ট, গোলটাকে অ্যাচিভমেন্ট করার জন্য এই তিনটা মেডিসিনই করে থাকে। এবং এরা কোনো কারণে যদি অসফল হয়ে যায়, এই তিনটা মেডিসিনকে যদি সান্ত্বনা দেওয়া হয় বা কনসোল করার চেষ্টা হয়, তাহলে এরা অনেক বেশি আপসেট হয়ে যায়, তাদের প্রবলেম বেড়ে যায়। ঠিক আছে, এতক্ষণ আলোচনা করলাম হচ্ছে তিনটা মেডিসিনের কমন নিয়ে। এবার এই তিনটা মেডিসিনের এই অ্যাচিভমেন্টের জায়গায়, তাদের এই অর্জন করতে যাওয়ার জায়গায়, এই গোল মানে গোলে পৌঁছানোর জায়গায় নির্দিষ্ট যে দরজা, যে মকাম, যে তালায় সে পৌঁছাতে যায়, সেই জায়গায় যাওয়ার জন্য তাদের ডিফারেন্সিয়েট কি কি হয়, কে কোন পথ নেয়, সেটাকে আমরা একটু আলোচনা করি। ঠিক আছে, তো আমরা প্রথমে আলোচনা করি, তিনটা মেডিসিন দিয়ে বোঝার চেষ্টা করি, লাইকোপোডিয়াম দিয়েই একটু বুঝি। লাইকোপোডিয়াম যেহেতু শেষ করলাম, লাইকোপোডিয়ামের একটা সুন্দর রুব্রিক্স আছে, চেয়ারফুল থান্ডার্স অ্যান্ড লাইটেনিং হয়নি, চেয়ারফুল থান্ডার্স অ্যান্ড লাইটেনিং হয়নি, চেয়ারফুল হয়নি, থান্ডার্স অ্যান্ড লাইটেনিং। তো লাইকোপোডিয়াম কি হচ্ছে, চ্যালেঞ্জিং এবং লাইফ থ্রেটেনিং সিচুয়েশন দেখে অনেক খুশি হয়ে যায়। এখানে কোথায় চ্যালেঞ্জিং পেলেন, এখানে কোথায় লাইফ থ্রেটেনিং পেলেন, এবার রুব্রিক্সটা যদি আমরা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি তাহলে পাবেন। এখানে আছে কি লাইটেনিং, থান্ডার্স। লাইটেনিং মানে কি, লাইটেনিং মানে হচ্ছে বিদ্যুৎ, বিজলি, তাই না, আমরা বিজলি বলি, বজ্র, সেটা হলো লাইটেনিং। একটা মেঘের সাথে চলতে যখন বাতাসের কারণে দ্রুত চলতে যায়, ঘর্ষণ হলো, তখন হঠাৎ কি হয়, একটা ইলেকট্রিক্যাল ডিসচার্জ হয়, আমরা দেখতে পাই, বিদ্যুৎ চমকালো, তাই না, চমকানোর পরে সেটা আমরা কোথায় দেখি, আমরা আকাশের দিকে দেখি, জানালে তাকালে দেখে লাইট আমার ঘরের মধ্যে চলে আসছে, চট করে একটা চলে আসছে বাঁকা বাঁকা, তাই না, আমরা সবাই জানি বিদ্যুৎ। এই বিদ্যুতের, এই বজ্রের, এই বিদ্যুতের যে আলো, এই আলোর একটা দুটা বৈশিষ্ট্য আছে, একটা হলো খুব বেশি লাইটিং হচ্ছে, ঝলকানো লাইটিং, আর হচ্ছে খুব বেশি টেম্পারেচার থাকে, অনেক বেশি টেম্পারেচার থাকে, তাই না, অনেক বেশি গরম থাকে। তাহলে লাইটিনিংটা আমরা বুঝলাম। আর থান্ডারটা কি, থান্ডার হলো বজ্রপাত, থান্ডার আমরা কোনটাকে বলি, লাইটটাকে না, কিন্তু থান্ডার হলো লাইট হয়ে গেল, বজ্রটা হলো, এরপরে একটু পরে, কয়েক সেকেন্ড পরে, 1 সেকেন্ড 2 সেকেন্ড, কয়েক সেকেন্ড যেন আমার এখন মনে পড়ছে না, তত সেকেন্ড পরে আমরা একটা শব্দ, ধম করে একটা শব্দ হচ্ছে, আমরা যেটাকে মেঘের গর্জন বলি না, মেঘ ডাকা বলি, মেঘ ডাকছে, গুড় গুড় করে মেঘ ডাকছে বলি না, আর ধম করে একটা শব্দ হচ্ছে। তাহলে লাইটিনিং আমরা বুঝলাম, লাইটিনিং এ অনেক আলো থাকতেছে, অনেক বেশি গরম থাকতেছে। আর থান্ডারে হচ্ছে সেই রকম জোরে শব্দ হচ্ছে, এবং ওটা লাইটিনিং এর পরে হচ্ছে, তাই না। তো এইভাবে যখন কোনো ব্যক্তি, কোনো পেশেন্ট বা কোনো পার্সন অনেক জোরে এবং চিল্লায় কথা বলে, বা ধমক
দেয়, হ্যাঁ, তখন আমরা কিন্তু সেটাকে বলতে পারি থান্ডারস এন্ড লাইটনিং। তো লাইকোপোডিয়াম পেশেন্ট যখন এইরকম চিল্লায় কথা বলে এবং তার অধীনস্থ, অবশ্যই অধীনস্থ, নট ঊর্ধ্বতন, অধতন যারা থাকে অধীনস্থ তাদের উপর ইয়ে করে, তখন সে চেয়ারফুল হয়ে যায়। চেয়ারফুল মানে কি, নিজের মধ্যে চেয়ারফুল একটা স্টেট, চেয়ারফুল নিয়ে আমি অনেক আলোচনা করেছি, আজকে আর অত বলতেছি না। চেয়ারফুলে সে ওই সময় চাঙ্গা হয়ে ওঠে যখন সে এই এরকম মানে থান্ডারে এবং লাইটেনিং হয়। তার মানে থান্ডার আর লাইটিং মানে আমি একটা ছোট্ট ধমক দিলাম তা কিন্তু না। আমি থান্ডার এবং লাইটেনিং নিয়ে এত কথা বলার উদ্দেশ্য এই যে সে কিরকম লেভেলে লাইকোপোডিয়াম গর্জে উঠবে সেটা বোঝানোর জন্য বললাম, ঠিক আছে। এইটা কিন্তু আপনি এই রুব্রিক্সের মধ্যে লাইকোপোডিয়াম ছাড়া আর কাউকে কিন্তু পাবেন না। আমি মেডিসিন গুলোও দিয়ে দিলাম, আমি এটা দিয়ে দিব গুগল ডকে, অসুবিধা নাই, এই গুগল ক্লাসরুমে। তো লাইকোপোডিয়াম পেশেন্ট এইরকম চ্যালেঞ্জিং সিচুয়েশন দেখে তাইলে খুশি হয়ে যাচ্ছে। লাইকোপোডিয়ামের আরেকটা বিষয় পাই যেটা প্লাটিনা এবং ভিরেট্রামের মধ্যে নাই, সেটা হচ্ছে স্ট্রং রেসপন্সিবিলিটি। এদের মধ্যে স্ট্রং রেসপন্সিবিলিটি থাকে। নিজের উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য যা কিছু করতে হয় সেটা লাইকোপোডিয়াম অনেক দায়িত্ব নিয়ে করে, স্ট্রং স্ট্রং রেসপন্সিবিলিটি নিয়ে করে। এর একটাই কারণ যে আমাকে সফল হতে হবে, আমাকে কামিয়াব হতে হবে, আমি যেটা চাচ্ছি সেটা আমাকে পেতে হবে। এই কারণে সে স্ট্রং এবং মানে রেসপন্সিবল হয় আর কি। লাইকোপোডিয়ামের নিজের উদ্দেশ্য পূরণের জন্য যা কিছু করে সেটা লাইকোপোডিয়াম অনেক দায়িত্ব নিয়ে করে, এখানে কোনো কিন্তু নাই। আমরা এই জিনিসই বুঝলাম। এরপরে লাইকোপোডিয়ামের আরেকটা অ্যাটিটিউড হচ্ছে ফিশিং অ্যাটিটিউড। ফিশিং অ্যাটিটিউড, হ্যাঁ, ফিশিং অ্যাটিটিউড নিয়ে আমি হালকা আলোচনা করেছিলাম, আজকে আরেকটু আলোচনা করি। ফিশিং অ্যাটিটিউড, ফিশিং মানে কি? ফিশিংটা হলো মাছ ধরা। মাছ ধরা আমরা ফিশিং কোনটাকে বলি? টোপ দিয়ে মাছ ধরা। আমরা যদি বড়শি দিয়ে মাছ ধরাটা বুঝাই, তাহলে ওখানে একটা টোপ লাগাই, ছোট্ট একটা প্রলোভন দিই, ওখানে একটা খাবার লাগাই দিই, দিয়ে বড় একটা ফায়দা, বড় একটা মাছ ধরে ফেলতেছি। ছোট্ট প্রলোভন দেখিয়ে নিজের জন্য বড় একটা ফায়দা হাসিল করা, এটা হলো ফিশিং এর একটা উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হলো ফিশিং করার দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে সফল করার জন্য সহজ পদ্ধতিতে বা কোনো একটা উপায় দেখে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা, ইনডাইরেক্ট মেথড, এটাও হলো ফিশিং এর একটা উদ্দেশ্য, ঠিক আছে। এরপরের ইয়েটা কি হচ্ছে? অ্যাটিটিউড। ফিশিং এর সাথে লাগানো হচ্ছে অ্যাটিটিউড। অ্যাটিটিউড কাকে বলে? অ্যাটিটিউড হলো এমন একটা বৈশিষ্ট্য, এমন একটা সৌন্দর্য বা এমন একটা কোয়ালিটি, এমন একটা অ্যাট্রিবিউট যেটা আগে থেকেই আপনার মধ্যে আছে, যেটা আগে থেকেই আপনার মধ্যে অলরেডি থাকে, পরে তৈরি হয় না, আগে থেকেই আছে। মানে এই অ্যাবিলিটি আপনি অন্য কারো কাছ থেকে শেখেননি, এটা আপনার নিজস্ব ইনহেরিটেড জন্মগত বৈশিষ্ট্য। অ্যাটিটিউড যেগুলাতে থাকবে আপনি সেটাকে সেভাবে মানে সেটা ধরেই নিবেন, সেটা তার জন্মগত, মায়ের পেট থেকে সে পাইছে। তো এই জন্য লাইকোপোডিয়াম পেশেন্ট তার জন্মগত থেকে বা ইনবর্ন কোয়ালিটি অর্জনের কারণে এটা হলো ফিশিং অ্যাটিটিউড হচ্ছে লাইকোপোডিয়ামের একদম ইনবর্ন বিল্ট ইন ফিচার। সোজা বাংলা কথা, বিল্ট ইন ফিচার। আমি কিভাবে তাকে পটাবো, আমি কিভাবে তাকে আমার জালে ফাঁসাবো, আমি সুন্দর সুন্দর মুখ দিয়ে ফুলঝুরি ফুটবে, ফুলঝুরি ফুটে আমি মহিলাদের এমন প্রশংসা করব, তার মুখের সামনে এমন ভাবে কথা বলবো যে মহিলা আমার জালে ফেসে যাবে, আমার কাছে চলে আসবে, চলে আসার পরে আমি আমার উদ্দেশ্য হাসিল করে ফেলবো, অথবা টোপ ফেলে অন্যকে প্রলোভন দেখিয়ে নিজের কাজ হাসিল করে নেব। এটাতে লাইকোপোডিয়াম হচ্ছে দক্ষ। সে অত্যন্ত বুদ্ধিমান, পাকা ব্যবসায়ী, চতুর দালাল, সে লাইকোপোডিয়াম। এরপরে লাইকোপোডিয়ামের আরেকটা ইয়ে হলো অপটিমিস্টিক। ঠিক আছে, অপটিমিস্টিক। অপটিমিস্টিক মানে কি?
লাইকোপোডিয়াম তার মন মতো প্রত্যেকটা পরিবেশের ক্ষেত্রে খুব অপরচুনিটি খোঁজে, এজন্য একটাই চিন্তা করে যা কিছু হচ্ছে তা ভালোই হচ্ছে, খুব অপটিমিস্টিক, যা হচ্ছে তা ভালো হচ্ছে। আরেকটা বৈশিষ্ট্য হলো হিপোক্রেসি। হিপোক্রেসির মধ্যেও আমরা কিন্তু ভিরেট্রাম আর প্লাটিনাকে পাই না। হিপোক্রেসির মধ্যেও আমরা কিন্তু ভিরেট্রাম আর প্লাটিনাকে পাই না। ঠিক আছে, হিপোক্রেসি তো আমরা জানি, হিপোক্রেসি লাইকোপোডিয়াম একটা কপট ব্যক্তি। হ্যাঁ, অন্যের সামনে নিজেকে একজন আদর্শবান হিসাবে দেখানোর জন্য সে কি করে, ভালো ভালো কথা বলে এবং লোকজনের সাথে সে কথাগুলাকে ফলো করার অ্যাডভাইস দেয়, কিন্তু প্রকৃতপক্ষে সে ওই কথাগুলা নিজের মনে যেগুলো বলছে সেগুলো নিজের মনেও অন্তরেও ধারণ করে না, পালনও করে না। মানে সে একটা মানুষ রূপী শয়তান। ঠিক আছে, এখানে ব্যক্তি সমাজের গ্রহণযোগ্য কথাগুলো মান্য করার জন্য বাইরে বাইরে দেখায়, বাইরে বাইরে সবকিছু বাইরে বাইরে, প্রকৃতপক্ষে সে কথাগুলো মানে না, ফলো করে না। আমরা ওই যে শাহেদ আলীর কথা, করোনা কেলেঙ্কারি শাহেদ আলীর কথা চিন্তা করি, টক শোতে যে কত ভালো ভালো কথা, এই নাই সরকারের এই নিয়ে ওই নিয়ে কত কথা বলে, লাস্ট আমরা কি দেখলাম, সে যেটা বলে সেটা ফলো করে না। ঠিক আছে, তো পেশেন্ট যা বলবে আর যা করবে একদম পুরো অপোজিট। আমরা যেটাকে বলতেছিলাম যে হাতির দাঁতের মতো, তাই না? হাতির দেখানোর দাঁত আর খাওয়ার দাঁত আলাদা। যেটা দেখানোর দাঁত সেটা তো বড় বড়, ওটাতে কিন্তু খেতে পারে না, যেটাতে খায় সেটা ভিতরে থাকে, এইরকমই আর কি। তো সচরাচর লোকজনের জন্য মানে এরা এমন ভাবে ইয়ে করে, আপনার কাছে মনে হবে ওরে বাপরে বাপ সে কি রকম, কিন্তু আপনি একটু চোখ কান খোলা রাখলে দেখবেন তার সিচুয়েশনটা আলাদা। এরপরে আরেকটা জায়গা দিয়ে তাদের সাথে পার্থক্য করা যায়, সেটা হলো ডিপ্লোমেটিক। ডিপ্লোমেটিকটা কি? ডিপ্লোমেটিক হলো, আমি বলতেছিলাম ডিপ্লোমেটিকের উদাহরণ দিয়েছিলাম, ওই যে একটা দোকানে গেলেন, হ্যাঁ, পুরনো জিনিস সে এমন ভাবে আপনার কাছে উপস্থাপন করলো, আপনাকে এত রেসপেক্ট দিল, একদম নতজানু হয়ে আপনার সাথে কথা বললো, যদিও সে জানে যে আপনি হয়তো এটা কিনবেন না, তারপরেও সে এমন ভাবে আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে ইয়ে করলো যে আপনি পরবর্তীতে যখন আপনার ওই জিনিসটা লাগবে আপনি তার দোকানের কথাই আগে ভাববেন। তার মানে সে তার স্বার্থ সিদ্ধি হলো, এখন না হোক ভবিষ্যতে আপনি তার কাছ থেকে নিবেন, বিজনেস সে পথটা তৈরি করে রাখলো। ঠিক আছে, এটা একটা বিষয়। এরপরে আরেকটা বিষয় হলো লাইকোপোডিয়াম এবং প্লাটিনা বা ভিরেট্রাম থেকে যেটা আলাদা করা যায় সেটা হচ্ছে কন্ট্রাডিক্টরি ইন্টেনশন আর কন্ট্রাডিক্টরি টু স্পিচ। এই রুব্রিক্সটা দেখেন, কন্ট্রাডিক্টরি ইন্টেনশনস আর কন্ট্রাডিক্টরি টু স্পিচ। লাইকোপেশেন্ট তার প্রকৃত ফিলিং এবং উদ্দেশ্য লোকানোর জন্য এই পদ্ধতিটা অবলম্বন করে। একটু আগে যে কথাগুলো বললাম সেটাই আর কি, একটার সাথে একটা রিলেশন রুব্রিক্সে খুব ভালো ভালো থাকে। আপনারা যদি মূল ফিলিংসটা বুঝতে পারেন দেখবেন একটা রুব্রিক্সের সাথে একটা রুব্রিক্স একই সুতায় গাঁথা, একদম মালা যেভাবে গাঁথা থাকে রুব্রিক্স গুলো ওইভাবে ওই মেডিসিনের আঙ্গিকে সুন্দর করে গাঁথা থাকে। যেখানে যা বলবে ওই কাজ সেখানে করবে না, ওই হিপোক্রেসির মতনই। আর যে কাজটা সে করবে এই বিষয়টা সে কাউকে বলবে না, এটাই হলো সেই রুব্রিক্স। আমি যেটা করব সেটা আমি কাউকে বলবো না, আর যেটা করে ফেলেছি বা যেটা বলবো সেটা আমি করব না। এটাই হলো কন্ট্রাডিক্টরি ইন্টেনশনস আর কন্ট্রাডিক্টরি টু স্পিচ। যেটা আমি বলতেছি সেটা আমি করব না, আর যেটা আমি করবো সেটা কাউকে কিছু বলবো না, সোজা কথা। এরপরে আরেক জায়গাতে পার্থক্য করা যায় যেটা আমরা ভিরেট্রাম অ্যালবাম এবং প্লাটিনার মধ্যে পাই না, সেটা হলো পার্সিভারেন্স। খুব পার্সিভারেন্স। ঠিক আছে, পার্সিভারেন্স আমরা লাইকোপোডিয়ামের মধ্যে দেখি। হ্যাঁ, পার্সিভারেন্স তো আপনারা জানেন। পার্সিভারেন্স কি? পার্সিভারেন্স কাকে বলে? আমি এই কদিন আগে পড়ালাম। পার্সিভারেন্স হচ্ছে ফেলিওর হওয়া, সহজে ফেলিওর হচ্ছে তা সত্ত্বেও সে সহজে হার স্বীকার করছে না, হার মানতেছে না। যতক্ষণ পর্যন্ত না তার অ্যাম্বিশন পুরো হচ্ছে না ততক্ষণ চেষ্টা করতে থাকতেছে। লাইকোপোডিয়াম কেন পার্সিভারেন্স থাকতে চায়?
সে দেখাতে চায়, তার সম্মানটাকে সে নষ্ট করতে চায় না। একটা স্টুডেন্ট সে কোনো কারণে একটা পেপারে ফেল করলো, যদিও করতে চায় না, লাইকোপোডিয়াম তার যেহেতু ইমেজটাকে নষ্ট করবে না, এই কারণে সে ওই লেভেলে খাটবে, খেটে 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 পরীক্ষা দেবে। তারপরেও যদি ফেল করে, সে ওখানে হাল ছাড়বে না, সে লেগেই থাকবে পড়ালেখাতে, সে পারসিভারেন্স। কারণ আমি যদি এটাতে খারাপ করি, আমাকে তো আমার টিচাররা ভালো মনে করে, আমাকে তো, আমি তো ক্লাসের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, সবার একটা এক্সপেকটেশন আছে আমার কোয়ালিটি, আমার সবকিছুই আমার সম্পর্কে জানে, আমার এটা আমার একটা পাওয়ারেরও বিষয় থাকে। তো সেই জায়গাটায় আমি যদি ফেল করি তাহলে হবে, এই জন্য সে একদম লেগে থাকবে এবং দীর্ঘ সময় ধরে সে কিন্তু স্ট্রাগল করতে থাকে। এটা হলো কোনো কি, এই এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, এটা হলো কোনো গোল অ্যাচিভ করার জন্য, কোনো রাস্তায় পৌঁছানোর জন্য, কোনো উচ্চতায় পৌঁছানোর জন্য, কোনো দরজায় পৌঁছানোর জন্য আমাদের লাইকোপোডিয়াম কি করে। এখন যদি প্লাটিনা হয় তাহলে সে কি করবে, সেটা এবার একটু আমরা জানি, একটু বোঝার চেষ্টা করি। যদিও প্লাটিনা পড়ানোর পরে এগুলা ডিফারেন্সিয়েট করলে খুব ভালো হতো, কিন্তু আমি মনে করলাম যে একটু ডিফারেন্ট টেস্ট আপনাদেরকে দিই, যে পড়াটা এরকম হতে পারে। দেখেন, প্লাটিনা সম্পর্কে আমরা তো সবাই কম বেশি জানি, হটি মটি হ্যান ত্যান ইয়েতে। আমি যখন প্লাটিনা পড়বো তখন দেখবেন যে প্লাটিনার আপনাদের চিন্তার আঙ্গিকটাই চেঞ্জ হয়ে গেছে। প্লাটিনার মজাটাই আলাদা। আমরা তো সব সময় হয় কি, নেগেটিভ জিনিস নেগেটিভ জায়গায়, আমিও লাইকোপোডিয়াম পড়ালাম খুব নেগেটিভ নেগেটিভ জায়গায়, পজিটিভ জায়গাগুলোতে আলোচনাই করলাম না, আর রেখে দিলাম পরবর্তীতে পজিটিভ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। প্লাটিনার এরকম পজিটিভ প্রচুর প্রচুর অনেক জিনিস আছে, সে পজিটিভ, কারণ ও তো আপনার সিক্রেটিভ, ও তো আপনাকে যেতে দেবে না, আপনাকে তো পজিটিভিটি গুলাই দেখাবে। পজিটিভিটি গুলো দিয়েও কি করে প্লাটিনাতে যাওয়া যায়, সেগুলো আমরা দেখবো একটা সময়। তো যাক, কোন একটা গোল অর্জনের জন্য প্লাটিনা কি করে এটা একটু বুঝি। তো আমাদের প্লাটিনা একটা সুন্দর রুব্রিক্স আছে, ডেলুশন ওয়ার এট বিইং। ওয়ার যুদ্ধ, ডেলুশন ওয়ার এট বিইং। প্লাটিনা তার লাইফের অ্যাম্বিশনকে, খুব অ্যাম্বিশিয়াস তো, অ্যাম্বিশন ইনক্রিজ, এই রুব্রিক্সের আঙ্গিকে আমি ডিডি করতেছি। সবসময় মাথায় রাখতে হবে, আজকের আলোচনা কিন্তু অ্যাম্বিশন ইনক্রিজ মিনস এভরি পসিবল ওয়ে, যে ইয়েটা দেওয়া আছে, ইম্প্রেস ইন এভরি পসিবল ওয়ে, সেই রুব্রিক্সের আঙ্গিকে প্লাটিনা যেহেতু খুব অ্যাম্বিশাস, হাই অ্যাম্বিশন, সে তার লাইফের অ্যাম্বিশনকে একটা যুদ্ধ বা লড়াইয়ের মতন, ওয়ারের মতন মনে করে। এজন্য সে প্রতিদিন, যেটা তার আনফেভারেবল সার্কামস্টেন্স, যেটা তার পথের কাঁটা, যেটা তাকে প্রোটেস্ট করতেছে, বাধা দিচ্ছে, টেনে ধরতেছে, তার সাথে সে লড়াই করতে থাকে, সেটা সে মনে করে। লাইফটাকে সে ওয়ার হিসাবে ভেবে জীবনটা পরিচালনা করে, এবং তার মধ্যে ধারণাটা কাজ করে যে হি ইজ স্ট্রং। এই জন্যই কিন্তু আমরা আসলে প্লাটিনার ইয়েতে নাই, এই ডেলুশন হেল্প কলিং ফর তার এমনি আসেনি। ডেলুশন হি ইজ স্ট্রং তার মধ্যে কাজ করে। আমি ডেলুশন, তার সেন্সেশনটা কি থাকে, হি ইজ স্ট্রং, আমি স্ট্রং, আমি স্ট্রং, আমার ক্ষতি করে, আমি ওয়ারে আছি, আমি যুদ্ধে আছি, আমার ক্ষতি করাটা অত সোজা না, আমি শক্তিশালী। এই কারণে প্লাটিনা কিন্তু সরাসরি এসে আপনাকে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড হয় না, ডেলুশন হেল্প করে। বুঝতে পারছেন? প্লাটিনার আরেকটা জায়গা হলো ডেলুশন টল, হি অর শি ইজ টল। ডেলুশন টল, হি অর শি ইজ টল। সে নিজেকে অনেক উঁচু মনে করে। এই টল মানে ওই টল না যে আমি লম্বা, আমি কাউসার, আমি 5 ফিট 8 ইঞ্চি, এই টল ওইটা না। সে নিজেকে মনে করে আমি অনেক উঁচু, আমার অবস্থান অনেক উঁচুতে, হাইট। এজন্য তার কাছে মনে হয় যে আমি যেহেতু উঁচু, আমার অ্যাম্বিশনও ওরকম হাই, আমাকে এই হাই অ্যাম্বিশনটাকে আমাকে অ্যাচিভ করতে হবে, আমাকে অর্জন করতে হবে, আমাকে ওই জায়গায় যেতে হবে। ঠিক আছে? আরেকটা সুন্দর রুব্রিক্স আছে, এটা আমাদের ইয়েতে আছে, কমপ্লিট রেপার্টরিতে আছে, সেটা হচ্ছে ডেলুশন ইমাজিনেশন বডি পার্টস গ্রেটারনেস। ডেলুশন as to body parts as to greaterness of,
ঠিক আছে? প্লাটিনা শুধু ফিজিক্যালি না, মেন্টালিও, বা মেন্টাল ফিজিক্যাল দুটাই। প্লাটিনা পেশেন্ট নিজেকে অনেক গ্রেট মনে করে, গ্রেটনেস, মহান মনে করে। তার কাছে সেই রকম মনে হয় যে তার পরিস্থিতি বা রোগের সাথে লড়াই করার জন্য তার মধ্যে একটা স্পেশাল পাওয়ার আছে। আমি লড়াই করবো, এই কারণে প্লাটিনা পেশেন্ট কি করে, প্রথমে আপনার কাছে আসে না, প্রথমে নিজে নিজে এটা ওটা ট্রায়াল মারে, এইটা করে ওইটা করে। যখন একটা লেভেলে যাওয়ার পরে দেখতেছে না আর তো ভালো হচ্ছে না, এবার তখন আপনার কাছে আসে। তো সে মনে করছে আমার শরীরের মধ্যে স্পেশাল পাওয়ার আছে, এবং এই কারণেই সে তার শরীরের বেশিরভাগ, সে মনে করে যে বেশিরভাগ আমার যা যা অসুখ আছে সেটা ঠিক হয়ে যাবে, আমার তো পাওয়ার আছে, আমার পাওয়ার দিয়ে ঠিক হয়ে যাবে। এই কারণে সে আসে না, এবং যদি আসে তখন ডেলুশন হেল্প কলিং করে। এরপরে প্লাটিনার আরেকটা ইয়ে হচ্ছে ডেলুশন স্মল থিংস, ডেলুশন স্মল থিংস অ্যাপিয়ার্স স্মল, ডেলুশন স্মল থিংস অ্যাপিয়ার স্মল। সে নিজেকে অনেক গ্রেট মনে করছে, স্ট্রং ভাবতেছে, এই কারণে সে তার প্রবলেম গুলাকে ছোট মনে করছে, মামুলি মনে করছে, তুচ্ছ মনে করছে। দূর, আমার যা আছে, আমার যে ক্যাপাবিলিটি আছে, আমার যে পাওয়ার আছে, আমার যে গ্রেটনেস আছে, আমি যতখানি টল, আমার যে ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটির তুলনায় আমার অসুস্থতা হচ্ছে একদম মামুলি, এর কোনো ব্যাপারই না। তো এই যে যতগুলা ডেলুশনে আলোচনা করলাম, এই সকল ডেলুশন প্লাটিনা পেশেন্ট, এই ডেলুশনের কারণে প্লাটিনা পেশেন্ট তার ওই অ্যাচিভমেন্টে, তার ওই অ্যাম্বিশন ইনক্রিজের ওই জায়গাটাতে পৌঁছানোর মোটিভেশন পাই এই কারণগুলোতেই, এই রুব্রিক্স গুলার কারণে। ঠিক আছে, এরপরে আমরা আরেকটু আলোচনা করি ভিরেট্রাম অ্যালবাম নিয়ে। ভিরেট্রাম অ্যালবাম কি? ভিরেট্রাম অ্যালবাম হচ্ছে, শুধুমাত্র ভিরেট্রাম অ্যালবাম পার্থক্য করার জন্য বলছি, ভিরেট্রাম অ্যালবাম কি করে। ভিরেট্রাম অ্যালবাম আমরা জানি কি, খুব হাই স্পিরিটেড, হ্যাঁ, নিজেকে খুব মোটিভেটেড রাখে, খুব আনফেভারেবল সিচুয়েশন, খুব ক্যান্সার হয়ে গেছে মনে করেন, বা বড় কোনো একটা অসুখ হয়ে গেছে, তাও তার জোশ, তার উৎসাহ, তার উদ্দীপনা কখনো কম হতে দেয় না। তার হাই স্পিরিটেড মানে তার স্পিরিটটাকে কখনো লো করে না, নামতে দেয় না। সে ভয় পাওয়ার পরিবর্তে তার সাহস বজায় রাখে এবং সাকসেসফুলি ওই প্রবলেমটাকে ওভারকাম করতে থাকে, বা তার যে উদ্দেশ্য থাকে সেটাকে সে হাসিল করে ফেলে। তার মাইন্ড এটা সেট হয়ে থাকে যে ভয়কে আমার জয় করতে হবে, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, এই গানটা সে মনে মনে গাইতে থাকে। এটা আমি বললাম আর কি, ওটা নিয়ে আমরা জানি না, উই শ্যাল ওভার কাম, উই শ্যাল ওভার কাম, এই উই শ্যাল ওভার কাম, তাকে কাম করতেই হবে, ভয়টাকে জয় করতেই হবে। রুগীরা এসে দেখবেন আপনার চেম্বারে এসে বলবে, ডাক্তার সাহেব করোনা করোনা এগুলো কি হয়েছে, করোনা হয়েছে তো কি হয়েছে, আই ডোন্ট কেয়ার, আমি এগুলা নিয়ে মনে করি না। আমাকে ছেলে পেলে আমাকে হসপিটালে ভর্তি হয়েছে, তারপর আমার ছেলে পেলে জোর করে নিয়ে গেলাম, আমি ভর্তি হয়েছি, আমি সবাইকে আমি বলেছি যে টেনশন করেন না, করোনা কি হতে পারে, এই চীনাদের এটা ইয়া কনস্পিরেসি, টেনশনের কোনো বিষয় না, ঠিক হয়ে যাবেন, এগুলো জ্বর টর। এই রুগীরা এসে এরকমও বলে যে আমার এই অসুখ না হয় যদি ক্যান্সার হতো ডাক্তার সাহেব আমি ভয় পাইতাম না। এইরকম হাই স্পিরিটেড থাকে ভিরেট্রাম অ্যালবাম, যেটা আপনি লাইকোপোডিয়াম বা প্লাটিনার মধ্যে পাবেন না। একটা পর্যায়ে তারা ডেলুশন হেল্প কম, ডেলুশন ক্রাইং হেল্প এর মধ্যেও আমরা কিন্তু প্লাটিনাকে দেখছি, তাই না? ক্রাইং করে, হেল্প করে, হেল্প কলিং করে, সিকিং করে মনে হয়, তাই না? তো ভিরেট্রামের আরেকটা এই অ্যাচিভমেন্ট, তার গোলকে অ্যাচিভ করার জন্য আরেকটা সাপোর্টিং রুব্রিক্স হচ্ছে লাইজ নেভার, লাইজ নেভার স্পিক দ্য ট্রুথ, ডাজ নট নো হোয়াট শি ইজ সেইং। লাইজ নেভার স্পিক দ্য ট্রুথ, কখনোই সত্য কথা বলে না, ডোন্ট নো হোয়াট শি ইজ সেইং। ভিরেট্রাম অ্যালবাম পেশেন্ট তার মিথ্যা কথার বলার অভ্যাসের কারণে নিজের বলা কথাকেও সত্য বলে মনে করতে হয়, নিজের স্টেটমেন্টকেও সে যেটা দিয়েছে, সে একটা স্টেটমেন্ট মিথ্যা বলেছে, পরে দেখতেছে সেই মিথ্যাকেই সত্য ভাবা শুরু করে দিয়েছে।
মানে সে এমন ভাবে মিথ্যা মিথ্যা কথা বলে, নিজেও ধোঁকা খেয়ে যায়। এই জন্য সে মনে করে যে আমি যে বলেছিলাম ওই কথাটা মানে আমি মিথ্যা বলেছিলাম কিন্তু ওটা বেসিক্যালি সত্য। এইরকম একটা লাইজ নেভার স্পিক দ্য ট্রুথ, ডাজ নট নো হোয়াট শি সেজ, সে কি বলেছে মিথ্যা সত্য এইটা নিয়ে সেই এর মধ্যে থাকে। তো ভিরেট্রাম অ্যালবামের স্বভাবে যত মিথ্যা কথা বলা দরকার তার ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য, ওই চূড়ায় পৌঁছানোর জন্য সে সব ধরনের মিথ্যা কথা বলবে। এই জায়গায় কিন্তু আপনি আবার আহ ইয়েকে পাবেন না, লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম মিথ্যা কথা বলে কিন্তু এ এমনই বলা বলতেছে যে সে সত্য মিথ্যা কোনটা সেটাও সে আসলটাই ভুলে গেছে, এই লেভেলের। এরপরে ভিলেট্রাম অ্যালবামের এটা বলে আমি শেষ করব, আপনার ধৈর্যচ্যুতি ঘটাবো না, খুবই ইম্পর্টেন্ট একটা রুব্রিক্স আমাদের রেপার্টরিতে আসছে। কিন্তু আমাদের রেপার্টরিতে হয় কি, রুব্রিক্স গুলো মানে অপভ্রংশ হয়ে যায়, অপভ্রংশ হয়ে হয়ে রুব্রিক্সের মূল জায়গাগুলো বাদ হয়ে চলে যায়, তখন আমাদের রুব্রিক্সটা বুঝতেই কঠিন হয়ে যায়। তো সেরকমই একটা রুব্রিক্স হচ্ছে ডেলুশন গড, কমিউনিকেশন উইথ গড হি ইজ অ্যান। ডেলুশন গড, delusion god, communication with god he is an, মানে delusion he is in communication with god, এটা পড়তে হবে এইভাবে। ভিরেট্রাম অ্যালবাম পেশেন্ট অন্যদেরকে এটা বলে যে সে গড, সবচেয়ে টপ মোস্ট পজিশনে যে ব্যক্তি আছে তার সাথে কমিউনিকেশন আছে। আমি মানে ভিরেট্রামে পড়ানোর সময় বলেছিলাম। তো এই জন্য আমার যেহেতু একদম সবচেয়ে বড় বসের সাথে কমিউনিকেশন আছে, এই জন্য তোমাদেরকে আমার কথা মানতে হবে, আমি বড় বসের লোক, ঠিক আছে। এর সাথে যে একটা রুব্রিক্স আছে সেটা হলো ডেলুশন হ্যাভেন ইজ ইন টকিং উইথ গড। ডেলুশন হ্যাভেন একটাই ইয়া, ডেলুশন হ্যাভেন ইজ ইন টকিং উইথ গড। এই রুব্রিক্সটা মূলত আসছে নারের রেপার্টরি থেকে, নারের রেপার্টরি থেকে। হ্যাঁ, নারের রেপার্টরিতে রুব্রিক্সটা দেওয়া আছে এইভাবে, ডেলুশন, একটু লিখে নেন, ডেলুশন imagines herself in heaven talk with God. Delusion imagine herself in heaven talking with God. ঠিক আছে, এই রুব্রিক্সটা আবার হেরিংস এর ম্যাট্রিমেটিকায় দেওয়া আছে এইভাবে, সেটা হলো ইমাজিনেশন হারসেলফ ইন হ্যাভেন টকিং উইথ দ্য গড। মূলত এই দুইটা রুব্রিক্সে এক করে উপরের রুব্রিক্সটা বানাইছে। কিন্তু আপনি নারের রুব্রিক্সটা যদি না বোঝেন তাহলে উপরের রুব্রিক্সটা বোঝা খুব একটা বোঝা যাবে না কেন, কিন্তু আপনি যদি বেসিক থেকে বুঝেন তাহলে এই রুব্রিক্সটা আপনি অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন। ভিরেট্রাম অ্যালবামকে খুব সহজে তার গোল অ্যাচিভের জায়গা থেকে খুব সহজে আপনারা ধরে ফেলতে পারবেন। তো দেখেন আমরা যদি এই রুব্রিক্সটাকে আলোচনা করি, নারের রুব্রিক্সটা ডেলুশন ইমাজিনেশন হারসেলফ ইন হ্যাভেন টক উইথ গড। এখানে কি আছে, হারসেলফ, নট হিমসেলফ, হারসেলফ। হার কি, হার কি, হার হচ্ছে একটা প্রোনাউন, মহিলা সূচক একটা শব্দ হার। হারসেলফ মানে হলো মহিলাটা নিজেই, তাই তো। হি হলে কি হতো, হিমসেলফ। পুরুষ যদি হতো তাহলে হতো হিমসেলফ, কিন্তু এখানে বলা আছে হারসেলফ। এই রুব্রিক্সে হিমসেলফের জায়গায় হারসেলফ ব্যবহার করা হয়েছে এই কারণে যে ইংলিশ লিটারেচারে যাদের নলেজ আছে তারা ভালো করে জানবেন, ইংলিশ লিটারেচারে গড, গড মানে কি, গড ঈশ্বর, তাই না, দেবতা। আমরা ধরে নিলাম আল্লাহ, যদি আমরা আল্লাহ ইকুয়াল টু গড এটা আমরা কখনোই বলি না, কিন্তু ধরে নিলাম বোঝানোর স্বার্থে। গড হচ্ছে একজন পুরুষ আর গডেস হচ্ছে মহিলা, তাই না, দেবী। তাহলে এজন্য পুরুষের জন্য কি ইউজ হবে, হি, হিমসেলফ, হিম, এগুলা তো পুরুষের জন্য আমরা এই প্রোনাউন গুলা ইউজ করি, তাই তো। গড হলো শক্তিশালী, এর অর্থ হলো যে এই ডেলুশনকে ইমেজ করছে যে সে গড পাওয়ারের তুলনায় কম, হিমসেলফ, হিমসেলফ গডের পাওয়ারের তুলনায় কম। এই পেশেন্ট যদি মনে করতো যে আমি গডের পাওয়ারের তুলনায়, গড, গড ঈশ্বর, ঈশ্বরের থেকে আমার পাওয়ার বেশি হতো, তাহলে এই রুব্রিক্স এর মধ্যে
হিমসেলফ না হয়ে, হারসেলফ না হয়ে হতো হিমসেলফ। বুঝতে পারলেন? যেহেতু এই পেশেন্ট মনে করছে যে গডের থেকে আমার পাওয়ার কম, ক্ষমতা কম, শক্তি কম, এই কারণে এই রুব্রিক্সের মধ্যে নার হারসেলফ লিখলেন, হিমসেলফের জায়গায় হারসেলফ লিখলেন। বুঝতে পারছেন? খুব সিম্পল, খুব সিম্পল ভাবে বুঝেন। তাহলে জেন্ডারের ভিত্তিতে আলাদা আলাদা আমরা প্রোনাউন ব্যবহার করতেছি, এবং এই প্রোনাউন গুলো ওই পার্সনের শক্তিকে কম বেশি করে। গড হলো সুপার পাওয়ার, সুপার পাওয়ারের থেকে নিজেকে কম মনে করতেছে, এই কারণে এই রুব্রিক্সের মধ্যে হারসেলফ ঢোকানো আছে। খুব সিম্পল। এরপরে আসি আমরা গড। গডটাকে আমি তো আলোচনা করতাম। গড, দেখেন গডকে আমি যেভাবে বুঝাবো, আমি কনফার্ম আপনারা জিন্দেগিতে গড নিয়ে এইভাবে চিন্তাই করেননি। গডের তিনটা অর্থ আছে। কয়টা অর্থ? তিনটা অর্থ। ফার্স্ট অর্থ একদম ডিকশনারি মিনিং যেটা আমরা পড়ি, প্রথম গডের অর্থ হলো ঈশ্বর। ঈশ্বর কি? ঈশ্বর হচ্ছে একটা সুপার ন্যাচারাল পাওয়ার, একটা সুপার ন্যাচারাল সত্তা, একটা এন্টিটি, তাই না? এটা কি? এটা একটা অলৌকিক শক্তি যার উপর আর কোনো পাওয়ার নাই, মানে একটা সুপ্রিম পাওয়ার, সর্বশক্তিমান। আমরা সর্বশক্তিমান আল্লাহর উপাসনা করি, তাই না? প্রেয়িং করি, নামাজ পড়ি, কামনা করি এর সুপ্রিম পাওয়ার। তিনি কি করেছেন? এই পুরা বিশ্বটা সৃষ্টি করেছেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন, এই যে আমাকে, আপনাকে, তাই না, জিন, তারপরে যা যা দেখতেছি সবকিছু তার, তিনি হও বলেছেন হয়ে গেছে, তাই না? আমরা মুসলমানরা সেটা বিশ্বাস করি, মানি। প্রাণী জগতে সবকিছু তিনি সৃষ্টি করেছেন, আমাদের প্রয়োজনে যা যা দরকার সবকিছু সৃষ্টি করেছেন। দ্বিতীয় অর্থ হলো তিনি হলেন সর্বশক্তিশালী, কাছাকাছি, আমি যেগুলো বলবো কাছাকাছি, সর্বশক্তিশালী, অলমাইটি, সর্বশক্তিমান, যার মোকাবেলা, এটা হলো ইম্পর্টেন্ট, অলমাইটির এই অর্থটা ইম্পর্টেন্ট, যার মোকাবেলা কোনো প্রাণীর করা সম্ভব না। সম্ভব? কোনো প্রাণীর সম্ভব না। কোনো মানুষের সম্ভব? কোনো মানুষের সম্ভব না। কোনো জিনের সম্ভব? জিনের সম্ভব না। কোনো ফেরেস্তার সম্ভব? কোনো ফেরেস্তার সম্ভব না। তিনি কোথায় আছেন? সব জায়গায় উপস্থিত, আমাদের সবকিছু জানে, আমাদের ভিতরে অন্তর বাইরে সবকিছু জানে, যার কাছে আপনি কোনো কিছু লুকাতে পারবেন না, লুকানো যায়ও না, আপনি লুকাতে চেষ্টা করলেও পারবেন না। রুগী এসে আপনার সামনে লুকাবে হাজার হাজার কথা, তার কাছে আপনি পারবেন না, সেটাও গড। গডের তৃতীয় অর্থ হলো, তৃতীয় অ্যাট্রিবিউট হলো, গডের মর্জি অনুযায়ী পুরো পৃথিবী চলে, পুরা দুনিয়া চলে। সে যেমনটা চায়, যেমনে নাচাও তেমনি নাচে, বান্দার কি দোষ, যেমনটা চায় সেরকমটা হয়। তার কৃপা দৃষ্টি থাকলে যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু, মানুষের যে কোনো মনের চাওয়া ইচ্ছা তার পূরণ হতে পারে, যা চাই দিয়ে দিতে পারে। কিন্তু সে যদি নারাজ হয়, বেজার হয় আপনার উপর, যদিও হয় না, হলে তো আমরা থাকতেই পারতাম না, কিন্তু ধরেই নিলাম, কোন আমরা মনে করি, তো আমরা বলি না আল্লাহ মনে হয় নারাজ হলো আমার এই পাপের কারণে, কি হলো, আমরা তো বলি, আমরা ধরে নিই। কোনো কারণে যদি নারাজ হয় বা তার ক্রোধ যদি আসে, সে হয় না এটা বলা যাবে না। আমরা দেখেছি ওই যে আদ জাতির কথা, আমরা দেখেছি ওই যে পম্পাই নগরীর কথা, পুরা নগরীকে ডুবাই দিয়েছে, উল্টায় দিয়েছে, তাই না? আমরা ফেরাউনের জানি। তাহলে তার ক্রোধ থেকে বাঁচা কঠিন না, কঠিন বলবো না, অসম্ভব। এটা হলো পাওয়ার। এজন্য আমরা কি করি? তার প্রার্থনা করি, আমাদের হিন্দু ভাইরা আরাধনা করে, তাকে আমরা ভয় করি, করি না? তাহলে এই যে পুরা তিনটা অ্যাট্রিবিউট, তিনটা অর্থ, এটাকে যদি আমরা সামারাইজ করি, তাহলে দাঁড়াবে গড হলো টপ মোস্ট পজিশনে থাকা, করুণাময়ী, সবচেয়ে পাওয়ারফুল, যিনি আমাদের লাইফকে পুরো কন্ট্রোল করেন, এবং তার জন্য কোনো কাজই অসম্ভব না। গডটা বুঝে গেলাম। তাহলে আমরা কি কি বুঝলাম? হিমসেলফ
হালসেল বুঝলাম, গড বুঝলাম। এরপরে রুব্রিক্সে কি আছে? এরপরে রুব্রিক্সে আছে হচ্ছে হেভেন। হেভেনটা কি? হেভেন হলো, হেভেন বলতে কি বুঝি? হেভেনের অনেক অর্থ আছে, আমি দুটো অর্থ বলি। প্রথম অর্থ হলো অ্যাকর্ডিং টু ইংলিশ লিটারেচার, প্রথম অর্থ হলো গডের থাকার জায়গা, গডের বাসস্থান। আমরা যেরকম হয়তো ধর্মীয় দৃষ্টিকোণের অর্থটা মিলবে না, আমরা যেটাকে হয়তো আরশ বলি, ওরকম না, কিন্তু লিটারেচার অ্যাকর্ডিং ইংলিশ লিটারেচার হেভেন হলো গডের, ঈশ্বরের বাসস্থান। এবং দ্বিতীয় অর্থ হলো আমরা যেটা জানি হেভেনের, সেটা হলো যে জান্নাত, স্বর্গলোক, আনন্দলোক, মঙ্গলালোক। আনন্দলোক তো এটা মঙ্গলালোক, তাই না, রবীন্দ্রনাথের কথাই। তো যেখানে ব্যক্তি মৃত্যুর পরে তার ভালো কর্মের জন্য, খারাপ কর্মের জন্য না, ভালো কর্মের জন্য যেখানে রাখা হবে, এবং সেখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে, যা যা প্রয়োজন সবকিছু আছে। এরপরে রুব্রিক্সের ইয়ে হলো টকিং। রুব্রিক্স আছে টকিং। টকিংটা কি? টকিং আমরা কাকে বলি? টকিং হলো যেখানে একজন ব্যক্তি বলবে এবং অন্যজন শুনবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একজন বলবে এবং অন্যজন, দুজনই কথা বলতেছে তা না। আমি বলতেছি, আপনারা শুনছেন, তার মানে আমি টকিং, লাফিং, টকিং হয়েন। আমি যখন কথা বলতেছি তখন হাসছি। তাই টকিং হলো একজন বলবে আরেকজন শুনবে। তাহলে এই রুব্রিক্সের মত অনুসারে, মানে এই রুব্রিক্সকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে হবে ভিরেট্রাম অ্যালবাম পেশেন্ট এটা মনে করে যে সর্বশক্তিমান ঈশ্বরের ঘরে সে পৌঁছে গেছে। ঘরে টকিং হেভেন, ঘরে পৌঁছে গেছে, ভালো করে বুঝেন। সর্বশক্তিমান মানে ঈশ্বরের ঘরে সে পৌঁছে গেছে, এবং এখন ঈশ্বরের সাথে সে কথা বলছে। সে কথা বলতেছে আর ঈশ্বর শুনতেছে। পেশেন্ট যা বলতেছে ঈশ্বর সেগুলো শুনতেছে। ঈশ্বর কিন্তু কনভারসেশন করতেছে না। কনভারসেশনে কি হয়? দুইজনের মধ্যে কথোপকথন হয়। আর এখানে টকিং, পেশেন্ট যা বলতেছে ঈশ্বর সেটা শুনতেছে। ঠিক আছে? ধৈর্যচ্যুতি না হলে আমি একটু ছোট্ট ইয়ে করে বলবো না, আমি নেক্সট দিন ইয়ে করব, মানে একটা উদাহরণ আমি দিতে চাই। আপনারা এলাও করলে আমি বলবো, না হলে নেক্সট দিন আমরা ইয়ে করবো, কারণ আমাদের অনেক ভাই বলেন স্যার, বলেন স্যার। হ্যাঁ করবো। জি স্যার, বলেন স্যার, বলেন। আচ্ছা ঠিক আছে। আপনার চেম্বারে দেখবেন এরকম অনেক পেশেন্ট এসে কথা বলবে যে স্যার রাত দিন আল্লাহর ইবাদত করি, ঈশ্বরের ইবাদত করি, ভগবানের পূজা করি, সারাদিন মসজিদে যে সে কোরআন শরীফ পড়তেছে, যখনই সময় পাচ্ছে মোবাইলে ইউটিউবে কোরআন তেলাওয়াত করতেছে। মসজিদ কি? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, তাই না? যেখানে থাকলে আমরা যারা মুসলমান তারা কি পুরোপুরি চিন্তামুক্ত থাকবো এরকম মনে করা হয়। কখনো কখনো তার কাছে মনে হচ্ছে, এই পেশেন্টের মানে কথোপকথনে পাবেন যে পেশেন্টের কাছে মনে হবে যে আল্লাহ তার সামনে আসছে এবং এসে তার সাথে তার একটা কথা কথা চলছে, তার সাথে কথা হচ্ছে। তো পেশেন্টের পেটে ব্যথা, অনেক সমস্যা, তো সে আল্লাহকে এটা বলছে যে যতক্ষণ, আমি বলে পেশেন্টটা কিন্তু ওইভাবে বলে, আমি আসলে কেস টেকিং আঙ্গিকে বলতেছি না, গল্পের আঙ্গিকে বলতেছি। পেশেন্ট এসে বলতেছে যতক্ষণ আমার পেট পরিষ্কার না হয়, হ্যাঁ, ততক্ষণ আমার পেট অনেক কষ্ট হয়, হ্যাঁ, একদম খারাপ হয়ে যায়। কিন্তু যখন ক্লিয়ার হয়ে গেল তখন গেল, পুরোপুরি একদম ভালো হচ্ছে না। তো পেশেন্টের কাছে এইটা প্রায় প্রতিদিনেরই প্রবলেম। পেশেন্ট টয়লেটে গেলে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে বসে থাকতে হয়। দীর্ঘক্ষণ বসে থাকার পরে একদম বিধ্বস্ত হয়ে টয়লেট থেকে যখন বাইর হয়, তখন তার বউ বাচ্চা তাকে নিয়ে চিন্তা করে দেখে যে না, তো টয়লেট করতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, তো এই কষ্টের কথা বলার পরেও যে চলো ডাক্তারের কাছে যাও হ্যান ত্যান, এগুলো যখন ফ্যামিলির লোকজন বলে, এই কষ্টের কথা বলার পরে রুগী বলতেছে যে আল্লাহ তাকে ঠিক করছে না। আল্লাহ তাকে, আমি আল্লাহর সাথে সারাদিন পড়ে থাকি, আল্লাহর সারাদিন ইবাদত করতেছি, তাকে এত বলতেছি, এত ইয়ে করতেছি, হ্যাঁ, তারপরেও আল্লাহ তাকে ঠিক করতেছে না। তখন অনেক বেশি দুঃখ লাগে, হতাশ হয়ে পড়ি। হ্যাঁ, আমি তাকে এত মান্য করি, তার এত প্রার্থনা করি, এত নফল ইবাদত করি, এত জিকির আজগার করি, তারপরও কেন আমাকে আমাকে ভালো করছে না। বিষয়টা চিন্তা করার পরে পেশেন্টের কাছে এমন মনে হয়
নিশ্চয় আমি কোনো বড় একটা পাপ করে ফেলেছি, আর এই পাপের কারণে সাজা স্বরূপ আল্লাহ আমাকে অসুস্থতা দিয়েছে। দেখবেন অনেক পেশেন্ট এসে এই কথাগুলো বলবে। ওষুধ খাওয়ার পরে পেশেন্ট কিছুটা আরাম পায়, হ্যাঁ, কিন্তু যখন ব্যথা আবার শুরু হয়ে যায়, টয়লেটের প্রবলেম যখন শুরু হয়ে যায়, তখন পেশেন্টের কাছে মনে হয় যে আবার আসছে, এসে বলে যে ডাক্তার সাহেব আমার আবার ক্যান্সার হয়ে গেল না তো। যদিও সে এলোপ্যাথি ডাক্তারের কাছে যে এক গাদা টেস্ট করছে, করে কোনো প্রবলেম পায়নি, কোনো টিউমার পায়নি, কোনো সিস্ট পায়নি, কোনো জায়গায় কোনো প্রবলেম না, আলসারও পায়নি, তারপরেও পেশেন্টের কাছে বারবার মনে হচ্ছে যে আমার এই অসুস্থতা ঠিক না হওয়ার অর্থ হলো আমার ক্যান্সার মনে হয়ে গেছে, যা এখনো ডিটেক্ট হয়নি। হ্যাঁ, কিন্তু যেদিন ডিটেক্ট হবে সেদিন আমার খুবই যন্ত্রণা বেড়ে যাবে, এবং এই যন্ত্রণার একমাত্র গোল হচ্ছে মৃত্যু। মৃত্যু দিয়ে আমি অনেক আগে আপনাকে বলেছিলাম ক্যান্সারের কথা, না? ডিজিজ, ইনপেন্ডেন্ট ডিজিজ অফ ক্যান্সার বলেছিলাম না? ডেলুশন ক্যান্সার হ্যাজে বলেছিলাম। আমি একটা পার্থক্য করেছিলাম না, ভুলে গেছেন? ক্যান্সার রোগী কি বললে ক্যান্সার নেব, আর কি বললে ইনকিউরেবল ডিজিজ অফ নেব। রোগী যখন বলবে যে এই অসুখটা আমাকে এখন ধরতে পারছেন না, ঠিক আছে, আমার মনে ক্যান্সার ট্যান্সারই হয়ে গেছে, আপনারা তো ধরতে পারতেছেন না, কিন্তু যখন ধরতে পারবেন তখন আর আমার কিছু করার থাকবে না, যন্ত্র কষ্ট না, মানে যন্ত্রণাদায়ক মৃত্যু আমার হবে। এইরকম সেন্সে কি হচ্ছে, আমরা নিয়ে হচ্ছে ডেলুশন ক্যান্সার অফে। আর রোগী যদি বলে যে ডাক্তার সাহেব আমার এই ট্রিটমেন্টটা কোথাও হবে না, কিভাবে কোথাও নাই, তখন আমরা এটা কি নিই, ডেলুশন ইনকিউরেবল ডিজিজ অ্যাবাউট। আমি একটু মনে করাই দিলাম, এরকম নেই। তো যাক, এই পেশেন্ট বলতেছে যে ডাক্তার সাহেব আমাকে এমন একটা ওষুধ দেন যাতে আমি দ্রুত সুস্থ হয়ে যায়, আমার যদি ক্যান্সার না না হয় এরকম একটা ওষুধ দেন, যাতে এরকম ঘাতক অসুখ আমার না হয়ে যায়, তার আগে আমাকে ওষুধ দিয়ে দেন এবং দ্রুত দেন, দ্রুত সুস্থ হয়ে যায়। এরকম একটা পেশেন্ট বলতেছিল। তো এই পেশেন্টটা কি সারাদিন মসজিদে ইবাদত বন্দি করে কাটায়, হ্যাঁ, এবং সে মনে করে যে আমি সরাসরি মানে আমি যখন সিজদা দিই তখন একদম সাক্ষাৎ আল্লাহ, সাক্ষাৎ আমার সামনে, সে এরকম ফিল করে। অনেক পেশেন্ট এসে দেখবেন এরকম কথা বলে, এবং পেশেন্টের তার সাথে আল্লাহর সাথে সৃষ্টিকর্তার সাথে সে সুখ দুঃখের কথা শেয়ার করে। এইরকম ভাবনা যখন আপনি পাবেন তখন আপনারা এই রুব্রিক্সটা নিয়ে নেবেন যে ডেলুশন ইমাজিনেশন হারসেলফ ইন এ হেভেন টক উইথ গড। প্রতিদিন পায়খানা করার সময় তার অনেক কষ্ট, টয়লেটে যেতেও কষ্ট, তখন সে কি একদম এটা নিয়ে সে খুব অ্যাঙ্গুইশ হয়ে পড়ে, একদম বিধ্বস্ত হয়ে পড়ে। অ্যাঙ্গুইশে কি হয়, চোখে মুখে কষ্ট, চোখে মুখে তার যে সাফারিং, যে পেইন, সেটা যখন ফুটে ওঠে তখন আমরা কিন্তু অ্যাঙ্গুইশ নিয়ে নিই। হ্যাঁ, অ্যাঙ্গুইশ স্টুল ডিউরিং, ওর মধ্যেও দেখা যায় ভিরেটাম অ্যালবামকে আমরা পাই। এবং পেশেন্ট কি মনে করতেছে, পেশেন্ট মনে করতেছে যে আমি আল্লাহকে এত মান্য করি, শয়নে স্বপনে সব সময় তার সাথে আমার কথোপকথন হয়, তারপর আমার অসুস্থতা ঠিক হচ্ছে না, এই জন্য সে কি নিরাশ হয়ে পড়েছে। সে চিন্তা করতে থাকে আল্লাহ কেন এটা আমাকে ঠিক করে দিচ্ছে না। হ্যাঁ, সে হতাশ, নিরাশ। আমাদের রুব্রিক্স আছে কি, রিলিজিয়াস অ্যাফেকশনেট, টু মাচ অকুপাইড উইথ মেলানকলিক। মেলানকোলিয়াটা কি? মেলানকোলিয়া হচ্ছে এমন একটা স্টেট, মেলানকোলিক স্টেট আমরা বলি না, স্যাঙ্গুনারিয়া, মেলানকোলিক, এরকম আমাদের কয়েকটা স্টেট আছে। মেলানকোলিক মানে কি, যেখানে অনেক ডিপ্রেস থাকে, অনেক দুঃখী থাকে, এবং এই দুঃখী এবং নেগেটিভ বিষয়ের উপরে এই দুঃখী ব্যক্তিদের মাথার মধ্যে সবসময় নেগেটিভ চিন্তা আসতে থাকে, তাদের মধ্যে পজিটিভ কিছু আসে না। মেলানকোলিক পেশেন্টরা মনে রাখবেন সব সময় তাদের মধ্যে নেগেটিভিটিতে ভরা। সে বলতেছে ঈশ্বরের সাথে আমার সরাসরি সাক্ষাৎ হচ্ছে, তারপরেও তার মাথার মধ্যে নেগেটিভিটি আসতেছে, এবং পেশেন্টের কাছে মনে হচ্ছে যে আমি নিশ্চয়ই কোনো একটা গুনাহ করেছি, কোনো একটা পাপ করেছি, যেটার কারণে আমার এরকম হচ্ছে। আমাদের রুব্রিক্স আছে কি, ডেলুশন ক্রাইম, কমিটেড এ ক্রাইম হি হ্যাড, ক্রাইম কাকে বলে? ক্রাইম, এই আমি ধরেন যে আপনাদেরকে দুটো ধমক দিলাম, এটা কিন্তু ক্রাইম করলাম না, কিন্তু ক্রাইম হলো এমন অন্যায় বা এমন ভুল কাজ যার জন্য সাজা দেওয়া হয়, যার জন্য সাজা দেওয়া হয়।
এই পেশেন্টটা কি করেছিল, টেস্ট করলো, আমি কেস টেকিংটা বললে ভালো হতো, খুব ছোট করে আমার মতন করে বললাম। তো টেস্ট রিপোর্টে ভালো আসছে, তারপরেও পেশেন্টের মাথার মধ্যে ঢুকে গেছে যে আমার ক্যান্সার হয়েছে। ক্যান্সারটা আমি এমন অবস্থায় তখন ধরা পড়বে যখন আমার আর কিছু করা যাবে না। এখন টেস্ট করে ডিটেক্ট হচ্ছে না, কিন্তু একটা সময় যে এটা ডিটেক্ট হবে, যখন অ্যাডভান্স স্টেজে যাবে তখন ডিটেক্ট হবে, এবং তখন আমার প্রচন্ড কষ্ট হবে এবং মৃত্যু হবে। তাহলে আমরা রুব্রিক্স নেবো কি, ডিলুশন ক্যান্সার হ্যাজে। ঠিক আছে, মাত্র 3-4টা মেডিসিন আছে, ডিলুশন ক্যান্সার হ্যাজে। তো পেশেন্ট আবার কি বলতেছিল, এমন ওষুধ দেন যাতে আমার ওই ক্যান্সার যাতে না হয় এবং দ্রুত আমি ভালো হয়ে যাই। তাহলে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্টও কিন্তু আমরা এই রুব্রিক্সের ক্ষেত্রে চিন্তা করতে পারি। ঠিক আছে, তো পেশেন্টের আমি আগামীকালকে এই ইয়ে নিয়ে আরেকটু বলবো। আমার মনে হয় এই কেসটা আপনাদের কাছে অতটা ক্লিয়ার হলো না। আমি আরেকটা কেস নিয়ে, আমার আরেকটা চমৎকার কেসের কথা মনে পড়েছে, আমি ওই কেস নিয়ে আপনাদের সামনে কালকে এটা নিয়ে করব। খালি আজকের আলোচনাটা মাথায় রাখেন, হ্যাভেনটা মাথায় রাখেন। হ্যাভেন হলো গডের থাকার জায়গা, গড হলো সুপ্রিম অথরিটি, তারপরে হলো আর কি বললাম, হ্যাভেন, গড, তারপরে টক। টক হলো সে শুধু বলে, গড শোনে, তাই তো, সে বলে গড শোনে। এইটুক খালি মনে রাখেন। তারপরে হলো বাদ বাকিটা কালকে আমি একটা সুন্দর ইয়ে দিই, ভিড়ের টাইমে এই জায়গাটা ক্লিয়ার করে পরবর্তী আলোচনা করব।